বায়োডাইভার্সিটি এবং কনজারভেশনের এই ছোট্ট সেশনে আমরা বায়োডাইভার্সিটির বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। একদম প্রথমেই আমাদের জানতে হবে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি। রিগার্ডিং বায়োডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটি কী জিনিস, সেটা আমরা কীরকমভাবে কোয়ান্টিফাই করি, সেটা কীরকমভাবে কাউন্ট করি, বা ওয়াইল্ড লাইফে বায়োডাইভার্সিটির কী কী প্রয়োজনীয়তা, সেই সব নিয়ে একটা প্রলং ডিসকাশন আগের ভিডিওতেই করা রয়েছে, এর আগের একটা ছোট্ট সেশনে। এইটাতে আমরা খুব টু দ্য পয়েন্ট কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করব এবং এর সাথে সাথে আমাদের নোটসটাও থাকবে। যেমন প্রথম বক্তব্য হচ্ছে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি। দেখো, হোয়াট ইজ বায়োডাইভার্সিটি এটা নিয়ে কথা বলতে গেলে প্রথমতই আমরা যেটা বলতে চাইবো সেটা হচ্ছে ডাইভার্সিটি অ্যাট অল লেভেলস অফ বায়োলজিক্যাল অর্গানিজমস। এইবার প্রত্যেকটা বায়োলজিক্যাল অর্গানিজমসের মধ্যে যে ডাইভার্সিটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা, এই যে বলা হচ্ছে অল লেভেলস বলতে কি বোঝানো হচ্ছে, সেটা যে কোনো একটা ছোট্ট অর্গানিজমের মধ্যে তার যে ডাইভার্সিটি সেটা হতে পারে, একটা ইকোসিস্টেমের ডাইভার্সিটি হতে পারে, একটা বায়োমসের ডাইভার্সিটি হতে পারে। সেম স্পিসিস হচ্ছে, কিন্তু সেই সেম স্পিসিসের মধ্যে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যে ইন্ডিভিজুয়ালগুলো থাকছে, তাদের প্রত্যেকের যে ব্যক্তিগত ভিন্ন ভিন্ন ডিএনএ বা জিন, সেইখানে জেনেটিক ডাইভার্সিটি হতে পারে। সুতরাং যে কোনো রকমের বৈচিত্র্য রিগার্ডিং বায়োলজিক্যাল অর্গানিজমস, সেইটাকে আমরা বায়োডাইভার্সিটি হিসেবে এখানে বলতে চাইছি। এইবার এই টার্মটা প্রথম খুব জনপ্রিয় করেছিলেন বিজ্ঞানী এডওয়ার্ড উইলসন। এগুলো কিছু কিছু সময় আমাদের কিছু শর্ট কোশ্চেনের জন্য প্রয়োজন হতে পারে, সেই জন্য আমরা এগুলো একটু জেনে রাখবো। এরপরে খুব অবধারিত একটা প্রশ্ন, এবং যেটা আমাদের বারবার সম্মুখীন হতে হয়, বিভিন্ন ক্ষেত্রে এই প্রশ্ন আসে যে লেভেলস অফ বায়োডাইভার্সিটির লেভেলসগুলো কী কী, সেগুলো আমাদের জানতে হবে। এবং বায়োডাইভার্সিটির যে লেভেলসগুলো রয়েছে তার মধ্যে 3টে বেসিক লেভেল নিয়ে আমরা আজকে আলোচনা করব, একদম বেসিক জায়গা। এবং যদি কোনো ইন জেনারেল কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য লেভেল অফ বায়োডাইভার্সিটি, বা হোয়াট আর দ্য লেভেলস অফ বায়োডাইভার্সিটি, ডিসকাস দ্য লেভেল অফ বায়োডাইভার্সিটি, ডিসকাস অ্যাবাউট দ্য লেভেলস অফ বায়োডাইভার্সিটি, সেই ক্ষেত্রে আমরা কী কী জিনিস নিয়ে আলোচনা করব? মাত্র 3টে জিনিস নিয়ে আলোচনা করব। তার 1 নম্বর হচ্ছে আমাদের জেনেটিক লেভেল। এবার এই জেনেটিক লেভেল জিনিসটা খুব মজার। আমি আগের ক্লাসেই বলেছিলাম যে কোনো একটা বাড়িতে ধরো তোমরা 5জন মানুষ রয়েছো, তোমাদের ফ্যামিলিতে তোমরা 5জন মানুষ রয়েছো। সেই ক্ষেত্রে আমি কি বলতে বলেছিলাম যে তোমরা 5জন 5টা ইন্ডিভিজুয়াল, 5জন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, 5জন 5টা স্পিসিস নয়, যেহেতু প্রত্যেকেই একই স্পিসিসের অন্তর্গত। সুতরাং তাহলে তোমার বাড়িতে তোমরা যদি 5জন থাকো ফ্যামিলি মেম্বার, তাহলে তোমাদের বাড়িতে ওয়ান টাইপ অফ স্পিসিস আছে, অ্যান্ড দ্যাট ইজ হোমো স্যাপিয়েন্স, উই অল নো। এবং সেই একই টাইপের স্পিসিসের 5জন ইন্ডিভিজুয়াল রয়েছে। এইবার এই ইন্ডিভিজুয়ালগুলোর মধ্যে যে ভিন্নতা, সেই জায়গাটাকে অ্যাড্রেস করে জেনেটিক লেভেল অফ ডাইভার্সিটি। ব্যাপারটা কি, যে ধরো তোমরা 5জন একই স্পিসিসের অন্তর্গত, প্রত্যেকেই হিউম্যান, প্রত্যেকেই হোমো স্যাপিয়েন্স, কিন্তু তোমাদের মধ্যেও কিছু ডাইভার্সিটি রয়েছে। তোমাদের প্রত্যেকের ডিএনএ সম্পূর্ণ আলাদা, তোমাদের প্রত্যেকের মুখের অবয়ব সম্পূর্ণ আলাদা। ডেফিনেটলি প্রত্যেকের জেনেটিক ম্যাটার যদি আলাদা হয়, প্রত্যেকের জিন যদি আলাদা হয়, প্রত্যেকের ডিএনএ যদি আলাদা হয়, আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে দেখেছি যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আমরা সেখানে আলাদা আলাদাভাবে চিনতে পারি, আইডেন্টিফাই করতে পারি, কারণ প্রত্যেকের ডিএনএ একে অন্যের থেকে সম্পূর্ণ ভিন্ন। তাহলে ঠিক এই জায়গাতেই আসে জেনেটিক লেভেল অফ ডাইভার্সিটি। সেখানে কি বলা হচ্ছে, ডাইভার্সিটি উইদিন আ স্পিসিস, মানে কোনো একটি স্পিসিসের মধ্যে যে ডাইভার্সিটি, যে তুমি কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা স্পিসিসের একটা দল দেখলে, যে কোনো একটা সেম স্পিসিসের একটা দল, কিন্তু সেই দলের মধ্যে যে 100টা ধরো ইন্ডিভিজুয়াল আছে, প্রত্যেকেই মেবি বিলংস টু আ সেম স্পিসিস, কিন্তু ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ডিএনএ একে অন্যের তুলনায় আলাদা। এবং এই যে ডাইভার্সিটি, এটাকে আমরা জেনেটিক ডাইভার্সিটি হিসেবে অ্যাড্রেস করব। এখানেই প্রশ্ন আসে, এই জেনেটিক ডাইভার্সিটি কিভাবে চেঞ্জ হয়। খুব মজার বিষয়। যেমন ধরো আমি তোমাকে একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। ধরো আমরা যে এলাকায় বসবাস করি, আমাদের স্কিন কালার একরকম, একটা নির্দিষ্ট স্কিন কালার, আমরা খুব ফর্সা নয়, অত্যন্ত কালো নয়, বা একটা মাঝামাঝি একটা স্কিন কালার। এবার তুমি দেখবে যে পাহাড়ি এলাকায় যে মানুষেরা বসবাস করেন, তাদের মধ্যে ফর্সা হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। এবং সেক্ষেত্রে দেখো, তিনিও হোমোস্যাপিয়েন্স, তিনিও হিউম্যান বিং,
আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই, কিন্তু তৎসত্ত্বেও একটা স্লাইট ডিফারেন্স আমরা বুঝতে পারছি। তেমন তুমি খেয়াল করে দেখবে যে রেন ফরেস্ট এলাকায় বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে মানুষেরা থাকে তাদের স্কিন কালার একরকম। এবার দেখো, সামান্য কিছু বেসিক ডিফারেন্ট হতে পারে, যে গায়ে রোদ লেগে খানিকটা ট্যান পড়লো, স্কিন কালার সামান্য চেঞ্জ হচ্ছে, সেটা একটা অন্য বিষয়, সেটা জেনেটিক নয়। কিন্তু আমরা জন্ম থেকে যে স্কিন কালার নিয়ে পৃথিবীতে থাকছি, সারা জীবন যে স্কিন কালারটা নিয়ে বয়ে বেড়াচ্ছি, এটা আমাদের জেনেটিক। সুতরাং একই স্পিসিসের অন্তর্গত হলেও বিভিন্ন অঞ্চলে বসবাস করার উপরে ডিপেন্ড করে আমাদের ভিন্ন ভিন্ন স্কিন কালার হয়ে গেল। এই একই জিনিস গাছপালার ক্ষেত্রে দেখা যায়। রাউলফিনা ভমিটোরিয়া বলে একটা গাছ আছে, এই গাছের পাতাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাতা, এর গায়ে এরকম আবার ফুলও হয়, মানে গায়ে মানে গাছে এরকম ফুল হয়। এই রাউলফিনা গাছটা হিমালয়ান বিভিন্ন রেঞ্জে দেখা যায়। তুমি ধরো হিমালয়ের পাদদেশ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছো, একটা নির্দিষ্ট উচ্চতায় দেখলে কিছু রাউলফিনা হয়ে রয়েছে, তার একরকম ভ্যারাইটি। তার থেকে আরেকটু উপরে হাইটে উঠলে সেখানে একরকম দেখলে। এই গাছটার মধ্যে পার্টিকুলার একটা বায়োকেমিক্যাল কম্পোনেন্ট পাওয়া যায়, সেইটার গুণগত মান ডিফারেন্ট ডিফারেন্ট হতে থাকে, যেটা প্রত্যেকে কিন্তু সেম গাছের স্পিসিস, কিন্তু তৎসত্ত্বেও ভিন্ন ভিন্ন উচ্চতায়, হিমালয়ের ভিন্ন ভিন্ন উচ্চতায় পাওয়া যাচ্ছে যে আলাদা আলাদা রাউলফিনা, তাদের প্রত্যেকের কিছু কিছু ভেরিয়েশন দেখা যাচ্ছে, তাদের মধ্যে ওই একই বায়োলজিক্যাল কম্পোনেন্টের কিছু কিছু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটা হচ্ছে কিন্তু জেনেটিক লেভেল অফ বায়োডাইভার্সিটি, যেটা চেঞ্জ হচ্ছে ডিস্ট্রিবিউশনাল রেঞ্জের উপরে, পৃথিবীর কোন জায়গায় কে অবস্থান করছে, কোন জায়গায় কে ডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে, সেই অনুযায়ী তার চেঞ্জ দেখতে পাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে স্পিসিস লেভেল ডাইভার্সিটি। ইউজুয়ালি আমরা যে ডাইভার্সিটিটা নিয়ে বেশি পরিমাণে কথা বলি, যে ডাইভার্সিটি নিয়ে মূলত সমস্ত কাজকর্ম হয়, স্পিসিস লেভেল অফ ডাইভার্সিটি কিছুই না, খুব সহজ একটা ব্যাপার। ডিফারেন্ট টাইপস অফ স্পিসিসকে এখানে অ্যাড্রেস করা হচ্ছে। যেমন তোমরা দেখতে পাবে যে আমাদের এই যে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা আছে, ওয়েস্টার্ন ঘাট, এই ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার যে আবহাওয়া, এখানকার বৃষ্টির যে পরিমাণ, এইখানকার যে আর্দ্রতা, এবং এই সমস্ত কিছুর উপরে ভিত্তি করে এই জায়গায় বা এই সমস্ত কিছুর জন্যে এই জায়গার বায়োডাইভার্সিটি অত্যন্ত বেশি, অনেক বেশি প্রজাতির উদ্ভিদ এই জায়গায় পেতে পারবে। তুমি যেমন যদি কোনো একটা প্রজাতি নিয়ে, বা প্রজাতি না, কোনো একটা বিভাগ নিয়ে আমরা আলোচনা করি, লাইক অ্যাম্ফিবিয়ান্স, উভচর, দেখা যাবে যে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালায় যে উভচররা, যত রকমের উভচর আমরা দেখতে পাই, তার বৈচিত্র্য বা তার সংখ্যা আমাদের কিন্তু ইস্টার্ন ঘাটের তুলনায় অনেক অনেক বেশি। তার মানে এই নির্দিষ্ট এলাকায় আমরা বেশি পরিমাণে স্পিসিস লেভেল ডাইভার্সিটি দেখতে পাচ্ছি। তাহলে এটাই হলো আমাদের স্পিসিস লেভেল ডাইভার্সিটি। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। কি এই ইকোলজিক্যাল ডাইভার্সিটি? যেমন তুমি আমাদের ভারতবর্ষ দেশটার কথা ভাবো, সেই কন্যাকুমারিকা থেকে, মানে একদম সাউথে, একদম দক্ষিণে, সেখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছো মহারাষ্ট্র, মাদিকে তুমি পেয়ে গেলে রাজস্থান, আরেকটু উপরের দিকে চলে গেলে যখন পাহাড়ি এলাকা ঠান্ডা লাগছে, হিমালয়ান রেঞ্জ, তুমি দেখবে আমাদের এই গোটা দেশে ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশ রয়েছে। এখানে ফরেস্ট ইকোসিস্টেম রয়েছে, মধ্যপ্রদেশে ফরেস্টই ফরেস্ট, কত কত ন্যাশনাল পার্ক রয়েছে, টাইগার রিজার্ভ রয়েছে। রাজস্থানে গেলে ডেজার্ট পেয়ে যাবে। তুমি আমাদের পশ্চিমবঙ্গের নিচের দিকে সুন্দরবনে গেলেই ম্যানগ্রোভ পেয়ে যাবে, বায়োস্ফিয়ার রিজার্ভ যেটাকে আমরা বলছি। আবার তুমি নর্থ বেঙ্গল গেলেও পাহাড় পাচ্ছ, কাশ্মীরের দিকে গেলেও পাহাড় পাচ্ছ। এছাড়া বিভিন্ন জায়গায় জলাজমি বা ওয়েটল্যান্ড রয়েছে। তাই যে এই যে আলাদা আলাদা নামগুলো বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা ইকোলজিক্যাল একটা পরিবেশের জায়গা, আলাদা আলাদা ইকোসিস্টেম এখানে তৈরি হয়েছে। এটাই হচ্ছে কিন্তু ইকোলজিক্যাল ডাইভার্সিটি, যেটাকে আমরা দেখছি আমাদের ভারতবর্ষে ভিন্ন ভিন্ন ইকোলজিক্যাল ডাইভার্সিটি রয়েছে। কিন্তু ধরো কোনো একটি দেশ, সে সারা বছর বরফে ঢাকা থাকে, তাহলে সেই দেশে আমি কিন্তু খুব একটা ইকোলজিক্যাল ডাইভার্সিটি পাবো না। ধরো গ্রিনল্যান্ড, সে সারা বছরই গ্লেশিয়ারের তলায় ঢাকা রয়েছে, কখনো -50, কখনো -10, ওদের কাছে -10টা মানে গরম পড়ে গেছে খুব, এরকম একটা ব্যাপার। বরফটা একটু গলছে, একেবারে যে সব জায়গায় বরফ গলে যাচ্ছে তা নয়, তো এই জায়গায় রয়েছে। তো সেই জায়গায় আমি দেখছি যে ইকোলজিক্যাল ডাইভার্সিটি অনেক কম রয়েছে। এবং অদ্ভুতভাবে দেখবে এই ইকোলজিক্যাল ডাইভার্সিটি, যেমন এই ছবিটার কথা খেয়াল করো, এখানে আলাদা আলাদা পরিবেশে আলাদা আলাদা প্রাণী রয়েছে। তাহলে যে সাবকন্টিনেন্টে বা যে এলাকায় বা যে দেশে আলাদা আলাদা প্রাকৃতিক পরিবেশ রয়েছে, সেখানে আলাদা আলাদা ধরনের স্পিসিস
দেখতে পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। উল্টো দিকে সেই জায়গায় যদি দেখি যে আলাদা আলাদা ধরনের স্পিসিস খুব একটা নেই, মানে ধরো সেখানে সারা বছরই একই রকম প্রাকৃতিক পরিবেশ, তাহলে এই একটা নির্দিষ্ট ইকোলজিক্যাল কন্ডিশনে, একটা নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে যে কটা স্পিসিস থাকার কথা সেই কটাই থাকবে, খুব বেশি বৈচিত্র্য দেখবো না। এখানে যেমন তুমি দেখো জলে এতগুলো প্রাণী রয়েছে, আকাশে পাখিগুলো উঠছে, এখানে কীট পতঙ্গ রয়েছে, এখানে কয়েকটা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ওখানে কয়েকটা ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ ওয়েটল্যান্ডের বাসিন্দা। এই ব্যাং মানে অ্যামফিবিয়ান্স, সে কিন্তু ওই জলের তীরবর্তী জায়গার বাসিন্দা। এরা আবার অ্যাকোয়াটিক, এই সমুদ্র জলের মধ্যে যারা রয়েছে, মানে তোমার ক্রোকোডাইল বলো, ফিশ বলো। এদিকে আবার ফক্স এদিকে একরকম ইকোসিস্টেমে ঘুরে বেড়াচ্ছে, হরিণ সে আবার ফরেস্ট ইকোসিস্টেমে ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র কার অভাব বলো তো এই ছবিটাতে? বাঘের অভাব আর কি। ওই বাঘ এলে সবাই ভয় পেয়ে পালিয়ে যেত, তাই জন্যই এখানে বাঘ নেই। মোদ্দা কথা কি বুঝতে পারলাম? যে ইকোলজিক্যাল ডাইভার্সিটির উপরেই কিন্তু আমাদের স্পিসিস লেভেল ডাইভার্সিটি ডিপেন্ড করে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্পিসিসের মধ্যে আমরা জেনেটিক লেভেল ডাইভার্সিটি দেখতে পাবো। আজকে এই বিষয়টুকু উপরে আমরা এই সেশনটা রাখলাম। নাও, হাউ মেনি স্পিসিস অন আর্থ? মানে প্রশ্নটা খুব অদ্ভুত শুনতে লাগবে, যে সারা পৃথিবীতে কত রকমের স্পিসিস আছে বা থাকতে পারে। এইবার এই প্রশ্নটার উত্তর যখন আমরা খুঁজতে যাব, ডেফিনেটলি খুঁজতে হবে, কারণ আমরা বায়োডাইভার্সিটি নিয়ে কথা বলছি, যেখানে সারা পৃথিবীতে কত রকমের স্পিসিস আছে সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে সারা পৃথিবীতে আছে কত রকমের স্পিসিস সেটা বলার আগে প্রথমে বলি, এটা কোনো দিন কেউ ডেফিনিট ভাবে বলতে পারবে না, বলা সম্ভব নয়। কারণ ধরো আজকে 2026, আমি ধরে নিলাম আজকে পৃথিবীতে একটা এক্স সংখ্যক স্পিসিস আমরা কাউন্ট করেছি বা রেকর্ড করেছি। 2126 যখন হবে বা 2226 যখন হবে, তখনও যদি পৃথিবী থাকে, তো তখন হয়তো এক্স সংখ্যক স্পিসিস আজকে যতটা কাউন্ট করেছিলাম তার সঙ্গে আরো কিছু স্পিসিস অ্যাড হবে, যে আরো 500টা আরো 1000টা স্পিসিস আমি এক্সট্রা গুনলাম এই 200 বছর ধরে, এই 500 বছর ধরে। কিন্তু কখনোই কি এই কথাটা বলতে পারবো যে যা গুনে ফেলেছি সব শেষ, সারা পৃথিবীতে আর একটাও স্পিসিস নেই? এটা কখনোই বলা যায় না। সুতরাং আমাদের এই বিষয়টা পুরোপুরি একটা অনুমান ভিত্তিক সংখ্যা নিয়ে চলতে হয়। এবং সত্যি কথা বলতে কি, অল স্পিসিস অন আর্থ নট ডিসকভার্ড অ্যান্ড রেকর্ডেড ইয়েট, এটা খুবই সত্যি কথা। এবং তার সঙ্গে ফুটনোটে আমি এই কথাটাও যোগ করে দিলাম, এটা কোনো দিনও কাউন্ট করে ওঠা হবে না, কোনোদিনও কেউ এটা বলতে পারবে না যে আর পৃথিবীতে কোনো নতুন স্পিসিস পাওয়া সম্ভব নয়। কারণ যে মুহূর্তে তুমি কাউন্ট করা শেষ করলে, কে বলতে পারে পৃথিবীর কোনো না কোনো কোনায়, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো একটা স্পিসিস রয়ে গেছে যাকে আমরা এখনো দেখতে পাইনি, আইডেন্টিফাই করতে পারিনি, খুঁজে বের করতে পারিনি। তাই জন্যে এটা কখনোই বলা সম্ভব নয় যে পৃথিবীর সমস্ত স্পিসিস গুনে ফেলা গিয়েছে। হ্যাঁ, কি করা সম্ভব সেটা সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেতে পারি, যে কতগুলো স্পিসিস থাকতে পারে, তারা কি কি হতে পারে, বা আর কতগুলো স্পিসিস কোন জায়গায় থাকতে পারে, সেই সম্বন্ধে আমরা একটা আইডিয়া করতে পারি। এবং সেটা অনেকটা ঠিক সংখ্যাটার কাছাকাছি, কিন্তু কখনোই একদম পুরো কারেক্ট ফিগারটা পাওয়া সম্ভব নয়। এইবার এই জিনিসটা নিয়ে কারা আলোচনা করেন, বা তুমি কোনো একটা প্রাণীকে ধরে নিয়ে গিয়ে কাকে দেখাবে যে তোমাকে এটা স্বীকৃতি দেবে যে হ্যাঁ, দিস ইজ আ নিউ স্পিসিস, দিস কুড বি রেকর্ডেড অন ইওর নেম দ্যাট ইউ হ্যাভ ডিসকভার্ড ইট। এই কাজটা করে আইইউসিএন। তোমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে আইইউসিএন ক্যাটাগরি সম্পর্কে শুনেছো, যেখানে দেখছি আমরা কোনো স্পিসিসকে ভালনারেবল, কোনো স্পিসিসকে এন্ডেঞ্জার্ড, কোনো স্পিসিসকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, আবার কোন স্পিসিস প্রচুর রয়েছে তাকে আমরা বলে দিলাম লিস্ট কনসার্ন। এই ট্যাগলাইন গুলো একটা সংস্থা সারা পৃথিবীব্যাপী সমস্ত প্রাণীর সংখ্যা বিচার করে দেয়, তাদেরকে বলা হয় আইইউসিএন, যার ফুল ফর্মটা আমাদের খুব দরকার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই সংস্থা দ্বারা স্বীকৃত পৃথিবীতে টোটাল প্রাণীর সংখ্যা বলা হচ্ছে অ্যাবাউট 1.5 মিলিয়ন রেকর্ডেড। এই রেকর্ডেড শব্দটার পেছনে খুব এমফাসিস দেওয়া উচিত, কারণ 1.5 মিলিয়ন আমরা এখনো পর্যন্ত গুনে উঠতে পেরেছি বা আইডেন্টিফাই করে উঠতে পেরেছি।
আমরা যতটুকু জানি আমাদের সেই জানার সীমারেখার বাইরে যে আরো কতটা অজানা জিনিস আছে সেটা আমরা জানি না, যে আরো কত কিছু আমরা জানি না। এইবার তাও মোটামুটি একটা অ্যাব্রাপ্ট ফিগার আইডিয়া করা হয় বা আন্দাজ করে বলা হয় 1.7 থেকে 1.8 মিলিয়ন স্পিসিস পৃথিবীতে এক্সিস্ট করতে পারে। এইবার টোটাল নাম্বার অফ স্পিসিস কোনোদিনই গুণে ওঠা যাবে না, সেই জন্য কি করা হচ্ছে, এখানে আমরা প্রেডিকশনের সাহায্য নিচ্ছি এবং প্রেডিক্ট করতে গিয়ে বিজ্ঞানীরা দেখলেন একটা জিনিস খুব ভালোভাবে বোঝা গেল যে সারা পৃথিবীর যে ট্রপিক্যাল জোন, সেই ট্রপিক্যাল জোনে এত রকমের স্পিসিস, এত ধরনের স্পিসিস, সেই ট্রপিক্যাল জোনের সমস্ত স্পিসিস খুঁজে ওঠা কখনোই সম্ভব হচ্ছে না। ট্রপিক্যাল জোনের সব স্পিসিস খুঁজে বের করা খুব কঠিন কাজ, কাউন্ট করা। এবং ট্রপিক্যাল জোনের সমস্ত স্পিসিস যেহেতু খুঁজে ওঠা সম্ভব হচ্ছে না, সেই জন্যে তার একটা প্রধান কারণ আমরা এটা বলতে পারি যে ট্রপিক্যাল রিজিয়নে, সারা পৃথিবীর ট্রপিক্যাল রিজিয়নে পশু পাখির সংখ্যা সব থেকে বেশি। কিন্তু সায়েন্টিস্টরা এটা বলছেন যে টেম্পারেট জোন মানে এই জায়গাটা, টেম্পারেট জোন মানে 23.5 ডিগ্রি উত্তর আর 23.5 ডিগ্রি দক্ষিণের পর থেকে যে জোনটা রয়েছে সেটাকে আমরা টেম্পারেট জোন বলছি। এই রিজিয়ন গুলো সেই টেম্পারেট জোনে যত রকমের স্পিসিস আছে মোটামুটি অলমোস্ট তাদের ডিসকভারি কমপ্লিটেড। কিন্তু ট্রপিক্যাল রিজিয়নে এত স্পিসিস আছে সেটা আমরা কিন্তু কাউন্ট করে উঠতে পারিনি। এইবার বিজ্ঞানীরা করলেন কি, এই দুটো এরিয়ার মধ্যে একটা কম্পারিজন করলেন যে ট্রপিক্যাল রিজিয়নে কত স্পিসিস আছে আর টেম্পারেট জোনে কত স্পিসিস আছে, তাদের একটা তুল্যমূল্য বিচার। সেই কম্পারিজনের মাধ্যমে আমরা কিন্তু কত রকমের স্পিসিস পৃথিবীতে থাকতে পারে তার একটা প্রেডিকশন করার চেষ্টা করছি। এবং সেই প্রেডিকশন বহু বিজ্ঞানী করেছেন, নানা রকমের ফিগার পেয়েছেন। কোনটা যে ঠিক কোনটা যে ভুল সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। যদিও আমরা রবার্ট মেই নামক একজন বিজ্ঞানী ছিলেন, তার প্রেডিকশনটাকে আমরা অনেকটা ঠিক, নিয়ারলি কারেক্ট অ্যাবাউট এরকম একটা কিছু ধরবো। তো এই হচ্ছেন সেই ভদ্রলোক রবার্ট মে। তিনি যদিও বলেছেন যে প্রায় 7 মিলিয়নের আশপাশে টোটাল স্পিসিস এর সংখ্যা আছে, এবং এই পুরোটাই কিন্তু একটা অনুমান ভিত্তিক সংখ্যা। কিরকম ভাবে অনুমান করা হলো, যে ট্রপিক্যাল রিজিয়নে কত স্পিসিস, টেম্পারেট রিজিয়নে কত স্পিসিস, দাও দুটোর একটা তুলনা করো। এবং যদি কখনো এমসিকিউ প্রশ্ন আসে, দেখো ট্রপিক্যাল রিজিয়নের স্পিসিস প্রায় আমরা ডিসকভার করে ফেলেছি, প্রায় সমস্ত স্পিসিস, সমস্ত ট্যাক্সোনমিক গ্রুপগুলো কাউন্টেড, হোয়ারঅ্যাজ সরি ট্রপিক্যাল রিজিয়ন না, টেম্পারেট রিজিয়নের স্পিসিস গুলো প্রায় কাউন্টেড, কিন্তু ট্রপিক্যাল রিজিয়নের স্পিসিস আমরা কাউন্ট করে উঠতে পারিনি। কেন? তার কারণ হলো এই রিজিয়নের স্পিসিসের ডাইভার্সিটি অত্যন্ত বেশি। যেহেতু টেম্পারেট রিজিয়নের স্পিসিসের ডাইভার্সিটি খানিকটা কম, সেই কারণে সেগুলোকে এখনো পর্যন্ত কাউন্ট করে ওঠা গিয়েছে। এইটাই ছিল আমাদের পৃথিবীতে টোটাল কতগুলো স্পিসিস সেই সম্বন্ধে যদি আমরা একটা আইডিয়া পেতে চাই তার একটা বিষয়বস্তু। এইবার এই যে কোথায় কতটা স্পিসিস সারা পৃথিবীতে থাকবে, এই বায়োডাইভার্সিটি পৃথিবীর কোন জায়গায় কিরকম ভাবে থাকবে, কতটা পরিমাণে আছে, সেই বিষয়ে একটু আইডিয়া পাওয়া যাক। এখানে আমরা খুব সুন্দর কিছু ইনফরমেশন যেগুলো আমাদের মনে রাখতেই হবে, যেগুলো আমাদের শর্ট প্রশ্ন হোক বা ব্রড প্রশ্ন হোক বা এমসিকিউ হোক, প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট হবে। লাইক আমি যদি একদম প্রথম থেকে বলি, পৃথিবীর সমস্ত প্রাণী এবং উদ্ভিদ, ধরো জীবিত সত্তাকে আমি আহ দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ফ্লোরা, একটা হচ্ছে ফনা, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তাহলে অ্যানিমালস এন্ড প্ল্যান্টস এই দুটোকে যদি আমি বেসিক ক্রাইটেরিয়া ধরে এগোই, তাহলে দেখবো অ্যানিমালস পাচ্ছি আমি 70% আর প্ল্যান্টস পাচ্ছি আমি 22%। তাহলে মুশকিল হচ্ছে বাকি 8% কোথায় গেল? বাকি 8%কে আমি আদার্স এর মধ্যে রাখবো, আদার্স গ্রুপের মধ্যে রাখবো। সেই দুটো বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি না। তাহলে দেখো অ্যানিমালস সবসময় মনে রাখবো 70%, এর আশপাশ প্ল্যান্টস যাচ্ছে 22%। এইবারে মনে রাখবে অ্যানিমালস এর মধ্যে দুটো ভাগ পাবো আমরা, জাস্ট দুটো। কি কি? একটা ভার্টিব্রেট আর একটা হচ্ছে ইনভার্টিব্রেট। তাহলে ভার্টিব্রেট কারা? যাদের ভার্টিব্রাল কলাম আছে, মেরুদণ্ড আছে। ইনভার্টিব্রেট কারা? যাদের এই মেরুদণ্ড নেই। তাহলে আমরা কিন্তু ছোটবেলায় কর্ডেট নন কর্ডেটের ডিভিশনটা পড়েছিলাম, নোটোকর্ড এবং নার্ভ কর্ডের গল্পটা পড়েছিলাম, শিখেছিলাম যে কাদেরকে কর্ডেট কাদেরকে নন কর্ডেট ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার বলা হচ্ছে।
কার নোটোকর্ড থাকবে, কার নার্ভ কর্ড থাকবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এবং তারপরে আমরা জানতে পারবো যে এই নোটোকর্ডটা আবার চেঞ্জ হয়ে গিয়ে ভার্টিব্রাল কলামে পরিণত হয় ভার্টিব্রেটদের, এবং নার্ভ কর্ডটা সেই ভার্টিব্রাল কলামের ভেতরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হিসাবে থেকে যায়। আমাদের প্রত্যেকের মেরুদণ্ড আছে বলে আমরা বিশ্বাস করি। এইবার দেখো, মনে রাখবে ভার্টিব্রেট আর ইনভার্টিব্রেট এই দুটো ভাগে আমি অ্যানিম্যাল কিংডমদেরকে ভাগ করেছি, অ্যানিম্যালসদেরকে ভাগ করেছি। তার মধ্যে এটা মনে রাখবো, ভার্টিব্রেটের সংখ্যাটা কম। ভার্টিব্রেট ইভলিউশনের মাধ্যমে পরবর্তীকালে এসেছে। আমাদের মানে আমরা যদি ভার্টিব্রেট হই, আমাদের থেকে অনেক সিনিয়র হচ্ছে ইনভার্টিব্রেটরা। ইনভার্টিব্রেটরা আমাদের তুলনায় অনেক সিনিয়র, এবং সেই ইনভার্টিব্রেটের সংখ্যাও বেশি। এখানে দুটো পাই চার্ট আমরা দেখিয়েছি, এটা কিন্তু ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেটের পাই চার্ট। তাহলে যেহেতু সিনিয়র ইনভার্টিব্রেটরা, মানে ইভলিউশনের দিক থেকে যেহেতু ওনারা সিনিয়র, ওদের সংখ্যাও বেশি, তাহলে আমরা ইনভার্টিব্রেট থেকে প্রথমে আলোচনাটা শুরু করা যাক। ইনভার্টিব্রেটের মধ্যে সব থেকে বেশি আছে ইনসেক্ট। নট অনলি দ্যাট, শুধুমাত্র ইনভার্টিব্রেটের মধ্যে নয়, আমরা বলবো খুব মজার বিষয় এটা, যে সারা পৃথিবীর সমস্ত অ্যানিমেলস এর মধ্যে 70% হচ্ছে ইনসেক্ট, 70%। তাহলে তুমি যদি চোখ বন্ধ করে 10টা অ্যানিম্যাল পৃথিবী থেকে খুঁজে আনো, তাহলে এই বক্তব্য অনুযায়ী সেই 10টা অ্যানিম্যালের মধ্যে 7টাই হবে ইনসেক্ট, মাত্র 3টে হবে অন্য কিছু, সংখ্যার নিরিখে বিচার করলে। তাহলে এখানে কি বলছি আমরা, দ্য 70% অ্যামং অ্যানিম্যালস তারা কিন্তু ইনসেক্ট। তাহলে পৃথিবীর প্রতি 10টা অ্যানিম্যালস এর মধ্যে 7টাই কিন্তু কোনো না কোনো ইনসেক্ট। এই কথাটা কিন্তু আমরা এখানে বলে ফেললাম। এইবার দেখো, আবার আমার ইনভার্টিব্রেটের সেকশনে চলে যাই। ইনভার্টিব্রেটের মধ্যে সব থেকে বেশি ইনসেক্ট। তারপরে এইটা দেখে কি মনে হচ্ছে, আদার অ্যানিমেলস গ্রুপ, তারা এর পরে রয়েছে। তারপরে কাকে পাচ্ছি, মোলাস্কা। তারপরে কাকে পাচ্ছি, ক্রাস্টেশিয়ান। মোলাস্কা বলতে আমরা বুঝতে পারছি শামুক, পাইলা, ওপরে খোলস আছে। ক্রাস্টেশিয়ানটা কারা হবে, কাঁকড়া আমরা খেয়েছি, তারা কি তাহলে ক্রাস্টেশিয়ানস এর মধ্যে পড়ছে? প্রশ্নটা রইল তোমাদের জন্য, ক্রাস্টেশিয়ানস তাহলে কারা, আমরা কি চিনি তাদেরকে? আচ্ছা, এরপরে আমরা আসবো, শিফট করব ভার্টিব্রেটে। দেখো ভার্টিব্রেটে সোজা সাপটা কথা, 50% চলে গেল ফিশ। এইবার 50% যাওয়ার পরের, ঠিক ফিশের পরের স্টেজে রয়েছে কে না, বার্ডস, পাখি। বার্ডস এর পরের স্টেজে রয়েছে কে না, রেপটাইলস। রেপটাইলস এর পরে আসছি আমরা অ্যাম্ফিবিয়ানে। অ্যাম্ফিবিয়ানের পরে আমরা পাচ্ছি ম্যামালসে। তাহলে এগেন একটা জিনিস খেয়াল করার চেষ্টা করো, ভার্টিব্রেটদের মধ্যে সব থেকে নবতম সংযোজন নেচারের ইভলিউশনের মাধ্যমে, দ্যাট ইজ ম্যামালস, মানে ভার্টিব্রেটদের এই গ্রুপের মধ্যে আমরা সব থেকে নবাগত পৃথিবীতে এসেছি ইভলিউশনের মাধ্যমে। এই কথাটা আমরা খেয়াল রাখবো। তাহলে এইগুলো ছিল কিছু কিছু কম্পারিজনের বিষয়, যেগুলো পাই চার্টের মাধ্যমে আমাদের জানতে হবে। বিভিন্ন ভাবে ছোট প্রশ্ন এই জায়গা থেকে কিন্তু আসতে পারে। কিরকম প্রশ্ন, চলো একটা উদাহরণ দেওয়া যাক। উদাহরণে তোমাকে বলা হলো, প্রশ্নটা এটা তুমি পড়লে, বা প্রশ্ন কিরকম এলো, যে which percentage of organisms practices external fertilization among the vertebrates, মানে ভার্টিব্রেটদের মধ্যে কত শতাংশ প্রাণীদের এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখা যায়। তুমি শুনে বলবে কি ইয়ার কি হচ্ছে, মানে পড়াচ্ছেন একরকম আর প্রশ্ন বলছেন আরেক রকম। খুব ভালো করে ভাবো, কিন্তু খুব মজার প্রশ্ন এটা। এখানেই তো সায়েন্সের মজা, কোন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে থাকে না। আমি কি বললাম, যে আমাদের এই ভার্টিব্রেটের মধ্যে 50% মাছ। তো তুমি বাবা মাছ জিজ্ঞেস করো, 50% উত্তর দিয়ে দেবো। তুমি বাকি কোনো একটা জিজ্ঞেস করো একটা পার্সেন্টেজের হিসাবে, তাও একটা আইডিয়া করে বলে দেবো। তুমি আমাকে জিজ্ঞেস করছো এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আচ্ছা তোমরা বলো তো, আমাদের এই ভার্টিব্রেটে যে কটা স্পিসিস এর নাম দেখতে পাচ্ছ, এদের মধ্যে এক্সটার্নাল ফার্টিলাইজেশন কারা করে? এক, মাছেরা করে। 2 নম্বর করবে অ্যাম্ফিবিয়ানরা, ব্যাং, অ্যাম্ফিবিয়ানস, তারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করছে। মাছ, তারা জলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন করছে। তাহলে তুমি বুঝতে পারছো
এই অ্যাম্ফিবিয়ান আর ফিশ মিলিয়ে যে শতাংশটা পাবো সেটাই হবে কিন্তু আমার এক্সটার্নাল ফার্টিলাইজেশন কাদের মধ্যে দেখা যায় তার উত্তর। বোঝাতে পারলাম কিনা? এবার এইটা প্রশ্নটা তোমাদের পাই চার্ট সমেত আসতে পারে। এইবার তোমরা কি এই জায়গাটাকে আন্দাজ করে বুঝতে পারছো? তাহলে এইটা 50% জুড়ে দিলাম, তার সঙ্গে এই অ্যাম্ফিবিয়ান্স, এটা তাহলে আর কত পার্সেন্টেজ হতে পারে বলো তো? দেখে কি মনে হচ্ছে? তাহলে টোটাল অ্যামাউন্টটা যদি আমি পার্সেন্টেজে বলি, তাহলে অ্যামাউন্টটা কত হবে যারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে? আমাকে কমেন্টে জানাও, দেখি কারটা ঠিক হয়। এরপরে চলো আমরা এগিয়ে যাই। এবার তো প্ল্যান্টসদের সম্বন্ধেও ভাবতে হবে, শুধুমাত্র অ্যানিমেলস নিয়ে পড়ে থাকলে হবে না। দেখো, প্ল্যান্টস নিয়ে আমরা যখনই কথা বলবো, প্ল্যান্টস এর মধ্যে একটা খুব বড় সংখ্যা, কি বললাম, প্ল্যান্টসদের মধ্যে একটা খুব বড় সংখ্যা, মানে ওটাই যে সব থেকে বড় তা বলছি না কিন্তু আমি, আমি বলছি প্ল্যান্টসদের মধ্যে একটা খুব বড় মেজরিটি পোর্শন সেটা কিন্তু ফাঙ্গাসরা দখল করে রেখেছে, যাদেরকে আমরা বলি ছত্রাক। এই ছত্রাকরা, এখানে একটা পরিসংখ্যান, এই সমস্ত পরিসংখ্যানগুলো হচ্ছে এনসিইআরটির জিস্ট, প্রতিটা এনসিইআরটির লাইনে লেখা রয়েছে, এবং সারা ভারতব্যাপী যে কোনো প্রবেশিকা পরীক্ষা হোক, তোমরা পরবর্তীকালে যে কোনো চাকরির পরীক্ষা দাও, ইউপিএসসি দাও, বিসিএস দাও, হোয়াট এভার ইট ইজ, সেই জায়গায় যদি এরকম কোনো এমসিকিউ থাকে তাহলে এই তথ্যটা গৃহীত হবে। এবং এই সব জায়গা থেকে ভরে ভরে এমসিকিউ আসে, নট অনলি প্রবেশিকা পরীক্ষা, নট অনলি তোমাদের এইচএস, চাকরির পরীক্ষাতে পর্যন্ত। তাহলে এমন জিনিস এমন ভাবে শিখবো যেটা আমাদের সারা জীবন কাজে লাগবে। এসো তাহলে ফাঙ্গাসের ব্যাপারটা দেখে নিই। তাহলে প্ল্যান্টস যত রয়েছে তাদের মধ্যে একটা মেজরিটি পোর্শন আমাদের ফাঙ্গাস দখল করে রেখে দিয়েছে, কিন্তু আমি বলিনি যে সব থেকে বেশি। এবার আর একটা তথ্য তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে নাম্বার অফ ফাঙ্গি, টোটাল যত রকমের ফাঙ্গাস পৃথিবীতে রয়েছে সেই সংখ্যাটা, পৃথিবীতে যত রকমের মাছ আছে, পৃথিবীতে যত রকমের ম্যামালস আছে, যত রকমের রেপটাইলস আছে, যত রকমের বার্ডস আছে, এই চারটে গ্রুপকে একসঙ্গে মিলিয়ে দিলেও ফাঙ্গাস জিতে যাবে। মানে টোটাল নাম্বার অফ ফাঙ্গাস ইজ গ্রেটার দেন টোটাল নাম্বার অফ ফিশ প্লাস ম্যামাল প্লাস বার্ডস প্লাস রেপটাইলস। আমি বলছি না, এনসিইআরটি বলছে। তাহলে এই পরিসংখ্যানগুলো আমরা একটু খেয়াল রাখবো। এখানে এই উপরে আমরা এই ইনসেক্ট থেকে যেটা আমরা ইনভার্টিব্রেটদের যে ক্যালকুলেশনটা করেছিলাম সেটাই এখানেও দেওয়া রয়েছে, একবার দেখে নেবে তোমরা। ইনসেক্ট, আদার অ্যানিমেলস, মানে সব থেকে বেশি ইনসেক্ট, দেন আদার অ্যানিমেলস, দেন মোলাস্কা, দেন ক্রাস্টেশিয়ানস। বোঝা গেল? প্রশ্ন ছিল ক্রাস্টেশিয়ানস কারা, কমেন্টে ঝটপট লেখো। এরপরে আমরা দেখো ভার্টিব্রেটদের যদি আমরা একটা রকম স্টেপ বাই স্টেপ ভাবি তাহলে কিরকম হচ্ছে, সব থেকে বেশি মাছ, দেন বার্ডস, দেন রেপটাইলস, দেন ম্যামালস। এখানে কিন্তু রেপটাইলস আমরা দুবার লিখে ফেলেছি, খেয়াল করছো কি? এখানেও একবার রেপটাইলস, এখানেও একবার রেপটাইলস চলে এসেছে। আচ্ছা, সব থেকে কম সংখ্যায় কারা থাকবে এদের মধ্যে? সব থেকে কম সংখ্যা, দেখো, যদি ম্যামালস এর কথা বলা হয়, দেখো এই প্রত্যেকটার মধ্যে ম্যামালস সব থেকে কমে আসবে, কেমন? আচ্ছা, আর যদি এইবার, তাহলে এখানে কিন্তু একটা ভুল রয়েছে, কি ভুল রয়েছে না, রেপটাইলস দুবার লেখা রয়েছে, ম্যামালস এর সংখ্যা সব থেকে কম হওয়ার কথা। আচ্ছা, এরপরে চলে আসি, চার্জ শেষ হয়ে আসছে, এরপরে চলে আসি আমরা এইখানে যে কথাটা বলছিলাম, তাহলে প্ল্যান্টস এর মধ্যে সব থেকে বেশি কে, সব থেকে বেশি সংখ্যায় রয়েছে প্ল্যান্টস এর মধ্যে, তারা কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম। তারপরে কে হবে? তারপরে কি জিমনোস্পার্ম চলে আসবে? না না, পৃথিবীতে অ্যাঞ্জিওস্পার্ম আর জিমনোস্পার্মের আসার মাঝখানে একটা বিরাট টাইম গ্যাপ ছিল। প্রথমে অ্যাঞ্জিওস্পার্ম সব থেকে বেশি, তার থেকে একটু কম, মানে পরের সেকেন্ড নাম্বারে আছে ফাঙ্গাস, মানে টাইপস অফ ফাঙ্গাসের পরে তার একটু পরের নাম্বারে আছে অ্যালগি, আর তার আরেকটু পরে আছে লাইকেন্স, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম আমাদের লিস্টের শেষে এসছে জিমনোস্পার্ম। বোঝাতে পারলাম? এটা কিন্তু প্লান্টসদের ক্ষেত্রে আমরা যদি ধারাবাহিকভাবে বায়োডাইভার্সিটির নিরিখে কত প্রকারের প্ল্যান্টস পৃথিবীতে আছে সেটা যদি আমরা বিচার করতে চাই তাহলে কিন্তু আমরা এই লিস্টটা পাবো। এবং এখানে আরো একটা কম্পারিজন আমরা শিখে নিয়েছি, সেটা হচ্ছে এনসিইআরটি দৌলতে, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ ফাঙ্গাস, সেটা অবশ্যই বেশি হবে টোটাল নাম্বার অফ ফিশ, ম্যামালস, বার্ডস, রেপটাইলস এর তুলনায়। মুখস্থ হয়ে গেল তাহলে? আচ্ছা, এইবার খুব কাজের কথা বলে এই সেশনটা শেষ করি, সেটা হচ্ছে এই সমস্ত তথ্যের মধ্যে ব্যাকটেরিয়া মিসিং। মানে ব্যাকটেরিয়া কোথায় গেল? আরে বাবা, ব্যাকটেরিয়া তারা জ্যান্ত না মরা সেটাই তো আমরা বুঝে উঠতে পারি না, তাকে আমি এর মধ্যে গুনবো কোথায়? এই সমস্ত যে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস গুলো করলাম, এই লিস্টের মধ্যে কোথাও ব্যাকটেরিয়ার নাম নেই, বা ব্যাকটেরিয়াকে ছাড়াই এই সবকিছু করা হয়েছে। তার কারণ কি?
ব্যাকটেরিয়ার প্রতি এই অবিচারের কারণ কি? প্রথমত দেখো, এই ব্যাকটেরিয়া ভদ্রলোকেরা, এদের, এই ভাইরাস ব্যাকটেরিয়াদের এত পরিমাণ মিউটেশন হয়, এরা গোনা শুরু করলাম, তাকে একরকম রূপে পেলাম, যখন আমার গোনা শেষ হলো দেখলাম সে চেঞ্জ হয়ে আরেকটায় পরিণত হয়ে গিয়েছে। সুতরাং আমি একে কাউন্টের মধ্যে রাখতে পারছি না। দ্বিতীয় জিনিস কি, সব ব্যাকটেরিয়া ভাইরাস তাদেরকে আমরা কালচার করতে পারি না। তুমি যদি তাকে আইসোলেট করে কালচার না করতে পারো যে এটা অমুক ব্যাকটেরিয়া, এক্স নামক ব্যাকটেরিয়া, এটা ওয়াই নামক ব্যাকটেরিয়া, আরে তাকে যদি তুমি কালচার করতে না পারো, তাকে যদি ল্যাবে আলাদা করে আইসোলেট করতে না পারো, তুমি তাকে গুনবে কোথা থেকে? সেই জন্য এই সমস্ত লিস্টের মধ্যে আমরা ব্যাকটেরিয়াকে বাদ দিয়েছি। আমাদের এই লিস্টে সারা পৃথিবীর এই সব পশু পাখিরা রয়েছে। এবং এখানেই আজকের সেশনটা শেষ হলো। নেক্সট সেশন শুরু হবে প্যাটার্ন ইন বায়োডাইভার্সিটি থেকে। প্যাটার্নস ইন বায়োডাইভার্সিটি মানে বিষয়টা কি, বায়োডাইভার্সিটির পরিমাণ পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোথাও বেশি কোথাও কম। তাহলে ঠিক কোন কোন জিনিসের উপরে ভিত্তি করে সেই কোনো জায়গায় বায়োডাইভার্সিটি বেশি হচ্ছে, কোনো জায়গায় বায়োডাইভার্সিটি কম হচ্ছে, এবং এই পুরো প্যাটার্নটা লক্ষ্য করে আমরা কি এই বিষয়টা বুঝতে পারবো যে কি কারণে পৃথিবীর কোনো নির্দিষ্ট জায়গাগুলোতে বায়োডাইভার্সিটি বেশি হচ্ছে, কোনো নির্দিষ্ট জায়গাগুলোতে আবার বায়োডাইভার্সিটি কম হচ্ছে। দেখো, এইখানে বলতে গেলে ইন জেনারেল আমরা একটা বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি, একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারছি বায়োডাইভার্সিটির মধ্যে। কিরকম ট্রেন্ড? না, ল্যাটিটিউডিনাল গ্র্যাডিয়েন্ট। কি এই ল্যাটিটিউডিনাল গ্র্যাডিয়েন্ট? দেখো, খেয়াল করে দেখবে, আমরা ইকুয়েটর মানে পৃথিবীর ঠিক মাঝামাঝি জায়গায়, এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের যে লাইনটা ড্র করা রয়েছে, এটা আমাদের ইকুয়েটর, বাংলায় যাকে বলা হয় নিরক্ষরেখা। সেই ইকুয়েটর থেকে যত তুমি নর্থ এবং সাউথের দিকে আস্তে আস্তে মুভ করবে, তত দেখা যাচ্ছে যে বায়োডাইভার্সিটির পরিমাণ একটা নির্দিষ্ট রেঞ্জের পর থেকে কমছে। আবার বলছি, ইকুয়েটর থেকে যত নর্থ আর সাউথের দিকে মুভ করব, দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট রেঞ্জের পর থেকে, সেই রেঞ্জটা কত, না দেখো এই ছবিটাতে দেখো, সেই নির্দিষ্ট রেঞ্জটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, মানে 23.5 ডিগ্রি নর্থ অ্যান্ড 23.5 ডিগ্রি সাউথ। এই যে রেঞ্জটুকু ইকুয়েটর, ইকুয়েটর থেকে উপরের দিকে 23.5 ডিগ্রি, ইকুয়েটর থেকে নিচের দিকে 23.5 ডিগ্রি, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটুকুর মধ্যে আমরা দেখছি বায়োডাইভার্সিটি সব থেকে হাইয়েস্ট অ্যামাউন্টে আছে। এবং এই রেঞ্জটা বা এই বেল্টটাকে পেরিয়ে যখন আমরা নর্থে রাদার সাউথের দিকে মুভ করছি, তখন দেখতে পাচ্ছি বায়োডাইভার্সিটির পরিমাণ ধীরে ধীরে কমছে। এই বিষয়টাকেই বলা হয় ল্যাটিটিউডিনাল গ্র্যাডিয়েন্ট। তাহলে দেখো, এখানে লেখা আছে পরিষ্কার, when we move from equator to pole biodiversity will decrease। এবং শুধুমাত্র ইকুয়েটর থেকে পোলের দিকে মুভ নয়, আরো প্রিসাইজলি বলতে গেলে কি বলবো, 23.5 ডিগ্রি নর্থ এবং 23.5 ডিগ্রি সাউথ, এই যে রেঞ্জটা, এই জায়গাটাকে পেরিয়ে যখনই আমরা উত্তরের দিকে আরো এগোবো, অগ্রসর হব, তখন দেখবো এই অঞ্চলগুলোতে পৃথিবীর বায়োডাইভার্সিটির পরিমাণ কম। যেমন এই আমার এই বক্তব্যে কিছু প্রমাণ আমি দেখাচ্ছি। কিরকম কিরকম, ধরো বার্ড স্পিসিস, শুধুমাত্র পাখিদেরকে নিয়ে আমরা একটা কথা বলার চেষ্টা করছি, যে আমরা যখন বার্ড স্পিসিস এর নিরিখে ভাববো, কলম্বিয়া বলে পৃথিবীতে একটা দেশ আছে আমরা জানি, সেখানে বার্ড স্পিসিস এর সংখ্যা 1400, 1400, 1400 টাইপস অফ বার্ড স্পিসিস সেখানে পাবো। নিউ ইয়র্কে পাবো মাত্র 106, আবার গ্রিনল্যান্ডে পাবো মাত্র 56। এইবার খুব মজার বিষয়, এই পৃথিবীতে এই দেশগুলোর লোকেশন একটু দেখে নেওয়া যাক। সব থেকে বেশি বার্ড স্পিসিস এর ভ্যারাইটি কোথায়? কলম্বিয়াতে। লক্ষ্য করে দেখো, ঠিক ইকুয়েটরের পাশে, এই ইকুয়েটরের একটু উপরেই কিন্তু কলম্বিয়া বসে রয়েছে। এইবার কলম্বিয়ার বার্ড স্পিসিস ছিল আমাদের 1400, 1400। নিউ ইয়র্কের বার্ড স্পিসিস 106। দেখো তো নিউ ইয়র্কটা কোথায়, দেখো ইকুয়েটর থেকে অনেকটা উপরের দিকে যেতে হলো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে গ্রিনল্যান্ডের বার্ড স্পিসিস এর সংখ্যা মাত্র 56। দেখো, এটা কিন্তু ইকুয়েটর থেকে সব থেকে বেশি দূরত্বে রয়েছে, এবং ফলত এই জায়গায় বার্ড স্পিসিস এর সংখ্যা আস্তে আস্তে কিন্তু কমে গিয়েছে। সুতরাং
এই কথাটা আমরা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি যে একটা ট্রেন্ড লক্ষ্য করতে পারলাম যে ইকুয়েটর থেকে যত আমি উপরের দিকে চলে যাচ্ছি বা নিচের দিকে যাচ্ছি, আমার বায়োডাইভার্সিটির পরিমাণ কমছে। এইবারে আমাদের ইন্ডিয়া কি কন্ডিশনে আছে দেখো, কলম্বিয়ার মতো ইকুয়েটরের অত কাছে নেই, কিন্তু একটু উপরের দিকে রয়েছে। ওই 23.5 ডিগ্রির যেটা, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার উপর দিয়েই গিয়েছে। দেখো, ইন্ডিয়ার বার্ড স্পিসিস এর সংখ্যা কিন্তু কলম্বিয়ার থেকে একটু কম, কিন্তু সেটাও একটা হিউজ অ্যামাউন্টে। 1200, 1200, 1200 বার্ড স্পিসিস কিন্তু ইন্ডিয়াতে রয়েছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমরা এইটুকু ট্রেন্ড বুঝতে পারলাম যে ইকুয়েটর বা নিরক্ষরেখা বা এই যে ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাসপেরিয়ান, এই রিজিয়ন গুলোতে যে যে দেশগুলো রয়েছে সেই জায়গায় বায়োডাইভার্সিটির পরিমাণ অনেক 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 বেশি। যেমন ইকুয়েটর বলে একটা দেশ আছে, আমরা দেখব সেই দেশের যে ভাস্কুলার প্ল্যান্ট, সেই ভাস্কুলার প্ল্যান্টের সংখ্যা সেটা কিন্তু ইউএস এর ভাস্কুলার প্ল্যান্টের থেকে প্রায় 10 গুণ বেশি, 10 টাইমস। নট আ ম্যাটার অফ জোক। এরপরে চলে আসা যাক, যে দেখো তাহলে বুঝতে পারলাম যে এই যে রিজিয়নটা, মানে ওই 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথ, ওই যে রিজিয়নটা ইকুয়েটরের উভয় দিকে, ওই জায়গাটাকে আমরা বলছি ট্রপিক্যাল রিজিয়ন। এই ট্রপিক্যাল রিজিয়নে বায়োডাইভার্সিটি যে বেশি হচ্ছে তার প্রমাণ আমরা পেলাম। এবারে কারণটা কি, এত জায়গা থাকতে ট্রপিক্যাল রিজিয়নে বায়োডাইভার্সিটির পরিমাণ কেন বেশি হচ্ছে? দেখো, রিজন অফ হাই হাই বায়োডাইভার্সিটি, এই প্রচন্ড বেশি পরিমাণ বায়োডাইভার্সিটির এই জায়গায় পুঞ্জীভূত হওয়ার কারণগুলো একটু দেখে নেবো। যে ইকুয়েটর রিজিয়ন, সেই জায়গায় আমরা দেখছি প্রোডাক্টিভিটি অনেক হাই। এই প্রোডাক্টিভিটি কেন হাই হচ্ছে খেয়াল করে দেখো, ঠিক এই রিজিয়ন বা ইকুয়েটর রিজিয়নে এই যে আমরা সোলার রে গুলো পাচ্ছি, সেটা কিন্তু একদম লম্বভাবে এসে পড়ছে, ডাইরেক্ট সোলার লাইট আমরা কিন্তু এই জায়গাতে পাচ্ছি। ফলে দেখো, সোলার ইনপুট যেহেতু ওখানে অনেক হাই, ট্রপিক্যাল রিজিয়ন গুলোতে প্রোডাক্টিভিটি অনেক হাই। মানে কি, যে জায়গায় আমরা সোলার ইনপুট বেশি পাচ্ছি সেইখানকার গাছপালা প্রচুর পরিমাণে ফটোসিনথেসিস করছে প্রাইমারি প্রডিউসার হিসেবে, এবং সেই হিউজ অ্যামাউন্ট অফ ফুড একটা একটা করে ট্রপিক লেভেল ধরে ধরে পরবর্তী যে সব ফুড চেইন গুলো রয়েছে সেখানে ফ্লো করছে। ফলত যদি সেখানে তোমার রিসোর্স বা প্রোডাক্টিভিটি বা প্রাইমারি প্রোডাকশন প্রচুর পরিমাণে হয়, সেই প্রচুর পরিমাণে খাবার খেয়ে বেঁচে থাকার মতো প্রচুর স্পিসিস সেখানে থাকতে পারবে। ধরো, তোমার যদি বাড়িতে খাবারের পরিমাণই কম হয়, তাহলে কি বেশি লোককে তুমি বাড়িতে রাখতে পারবে? না। আমার বাড়িতে প্রচুর জায়গা, প্রচুর খাবার, আমি সেখানে অনেক মানুষকে বা অনেক লোককে সেখানে আমি স্থান দিতে পারবো যারা সেটা খাবে। ঠিক একই ঘটনা ঘটছে এখানে। সোলার ইনপুট হাই, মোর প্রোডাক্টিভিটি, প্রচুর গাছপালা, তারা যারা প্রাইমারি প্রডিউসার তারা প্রচুর পরিমাণে ফুড প্রডিউস করছে, যেটা প্রত্যেকটা ট্রপিক লেভেলে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, তাদের প্রত্যেককে সেটা কিন্তু বাঁচিয়ে রাখছে। এইবার দেখো, সেই প্রচুর প্রোডাক্টিভিটিটাই তাহলে শেষ পর্যন্ত ইনডাইরেক্টলি কন্ট্রিবিউট টু মোর বায়োডাইভার্সিটি। মনে রাখবে, শব্দটা বললাম ইনডাইরেক্টলি। ইনডাইরেক্টলি বলার কারণ হচ্ছে সবসময় এরকম নয় যে প্রোডাক্টিভিটি বাড়লেই বায়োডাইভার্সিটি বাড়বে। তার একটা উজ্জ্বল উদাহরণ আমরা কিছুদিন আগেই পড়েছি, সেটা হচ্ছে অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুম এমন একটা ফিনোমেনন, সেখানে দেখা যাচ্ছে জলের মধ্যে পার্টিকুলার কিছু নিউট্রিয়েন্ট মৌল সেগুলো বেড়ে যাওয়ার ফলে হঠাৎ করে জলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালগি বেড়ে যেতে আরম্ভ করলো। এবং সেই প্রাথমিকভাবে যে প্রচুর অ্যালগি বেড়ে গেল সেটা দেখে তোমার মনে হবে প্রোডাক্টিভিটি বেড়েছে, কিন্তু তার ফলে বায়োডাইভার্সিটি বাড়ার বদলে এক্ষেত্রে কমে গেল। কেন? না, অ্যালগাল ব্লুমের ফলে জলের উপরিতলে যে অ্যালগির আস্তরণ তৈরি হলো, তারা জলের ভেতরে সূর্যের আলোকে আর পেনিট্রেট করতে দিল না, এন্ড দ্যাটস ওয়াই যত স্পিসিস তারা ওই জলের মধ্যে ছিল তারা কিন্তু মারা যেতে শুরু করলো। কিরকম ভাবে ঘটলো ঘটনাটা? কারণ জলের মধ্যে যদি আলো না পৌঁছায়, জলের মধ্যে যে গাছপালাগুলো রয়েছে তারা ফটোসিনথেসিস করতে পারবে না। আর তারা যদি ফটোসিনথেসিস করতে না পারে, তাহলে জলের মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে এবং সমস্ত প্রাণী যারা জলের মধ্যে ছিল তারা মারা পড়বে। ঠিক এই পয়েন্টটা আমরা শিখে নেওয়ার পরে এরপরে আমরা চলে আসছি নট ডিস্টার্বড। এই নট ডিস্টার্বড এর ব্যাপারটা কি, এটা একটু জানতে হবে যে কে কাকে ডিস্টার্ব করছে। বিষয়টা দেখো, এই যে ট্রপিক্যাল রিজিয়ন, এই জায়গায় কোনোদিন গ্লেশিয়ার আসেনি, কোনোদিন বরফ পড়েনি। তোমরা যতই স্বপ্ন দেখো কলকাতা লন্ডন হচ্ছে, আর যাই হোক বরফটা কলকাতায় পড়বে না। এইবার এক্ষেত্রে বিষয়টা কি হলো,
যদি বরফ পড়তো, বরফের ওই আস্তরণ বা গ্লেশিয়ারের আস্তরণের তলায় পৃথিবীর যে জাগতিক যেসব প্রাণীরা থাকতো, যে গাছপালা থাকতো, তারা যতদিন বরফটা পড়ে থাকতো ততদিন পর্যন্ত তাদেরকে নিষ্ক্রিয় হয়ে যেতে হতো। তারা মারা পড়তো, ওই বরফ গলবে, যতদিন পরে বরফ গলবে ততদিন পরে তারা আবার ওখান থেকে গজাতে শুরু করবে। ফলে ট্রপিক্যাল রিজিয়নে যেহেতু গ্লেশিয়ারের কোনো গল্পই নেই, তাই জন্য এরকম কোনো সময় হয়নি যে লাইফ পজ হয়ে গেল। যখনই বরফ পড়লো লাইফ ওখানে পজ হয়ে গেল। ওই বরফ গলবে, তারপরে ওই গাছপালা আবার গজাবে, সেই গাছপালায় ফুল হবে, ফল হবে, সেগুলো খেতে অন্যান্য প্রাণীরা আসবে। যতদিন বরফ রয়েছে সেই জায়গায় আমাদের যে লাইফের ফ্লো, সেটা কিন্তু কিছুদিনের জন্য হলেও, টেম্পোরারিলি হলেও, সেটা কিন্তু পজ হয়ে গেল, থেমে থাকলো। এবার যেহেতু আমাদের ট্রপিক্যাল রিজিয়নে এই ঘটনাগুলো ঘটেনি, তাই জন্য ট্রপিক্যাল রিজিয়নে ইভলিউশন নিরবিচ্ছিন্নভাবে চলেছে, কন্টিনিউয়াস চলেছে, এবং লং টাইম ধরে চলেছে। এবং লং টাইম ধরে যে রিভলিউশন চলেছে, সে প্রচুর পরিমাণে স্পিসিয়েশন করেছে, প্রচুর পরিমাণে নতুন নতুন স্পিসিসের জন্ম দিয়েছে, যেগুলো ওই অঞ্চলে এই যে হিউজ বায়োডাইভার্সিটি তার কারণ। এইবারে চলে এসো লেস সিজনস। এই জায়গায় আমরা দেখব বিশেষ কোনো ঋতু বৈচিত্র্য নেই। সারা বছর একটা গরম বৃষ্টিপাত হচ্ছে, প্রচন্ড গরম, এবং খুব হিউমিডিটি রয়েছে, এই রকম একটা ওয়েদার। তাহলে যত ওয়েদারটা যত কনস্ট্যান্ট হবে, যেসব স্পিসিসরা সেখানে রয়েছে তাদের কাছে সেই ওয়েদারে থাকাটা খুব সহজ হবে। সেখানে কোনো রকম মানে কোনো চেঞ্জই হয় না, ওয়েদার ওয়েদার খুবই প্রেডিক্টেবল। তো সেখানে স্পিসিসদের কোনো সমস্যাই হচ্ছে না যে ভিন্ন ভিন্ন ওয়েদারের সঙ্গে নিজেদেরকে যে অ্যাকাস্টমড করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে, সেই ব্যাপারটাই নেই। তাহলে সেই ক্ষেত্রেও তাদের দেখা যাচ্ছে নিশ স্পেশালাইজেশন বেশি পরিমাণে হচ্ছে, এবং প্রচুর পরিমাণে স্পিসিস ফরমেশন হচ্ছে। এই ঘটনাগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাবো। আর পৃথিবীর এই যে ম্যাপ, ইকুয়েটর থেকে লোকেশন অনুযায়ী আমরা দেখছি যে সেই জায়গাগুলোতে স্পিসিসের যে পরিমাণ সেটা কিরকম ভাবে কম বেশি হচ্ছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা অ্যামাজন রেন ফরেস্টের দিকে তাকাবো। এটাকে আমরা লাংস অফ আর্থ বলছি, যা 20% আমাদের পৃথিবীর 20% অক্সিজেন ও একাই প্রডিউস করে চলেছে। এই একটাই জায়গায় আমরা দেখতে পাবো যে 1.25 লাখ ইনভার্টিব্রেট রয়েছে, 40,000 প্ল্যান্টস রয়েছে, 3,000 ফিশ রয়েছে। মানে এত রকমের মাছ আছে। রেপটাইলস আছে কত রকমের, 378 টাইপস অফ রেপটাইলস। এবং আমরা একটা পরিসংখ্যান পাচ্ছি যে ম্যামালস এবং অ্যাম্ফিবিয়ান মিলিয়ে টোটাল ভ্যারাইটির সংখ্যাটা হয়ে যাচ্ছে 425 রকমের। এবং বার্ডস এর সংখ্যা রয়েছে যে 1300 রকমের, 1300। তাহলে বুঝতে পারছো যে এই অ্যামাজন রেন ফরেস্টের এই নির্দিষ্ট জায়গাটার মধ্যে কত রকমের স্পিসিস রয়েছে। এটাই হচ্ছে বায়োডাইভার্সিটি। আমরা বায়োডাইভার্সিটির এই পুরো প্যাটার্নটা কিন্তু এই জায়গায় বুঝে নিতে পারলাম যে পৃথিবীর কোন অংশে কিরকম ভাবে বায়োডাইভার্সিটি থাকে, আর সেই বায়োডাইভার্সিটি বাড়ার বা কমার কারণ কি, কোন কোন জোনে আমরা বায়োডাইভার্সিটি বেশি পাবো। তোমাদের প্রশ্ন কিরকম আসতে পারে, ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে ABC তিনটে লোকেশন তোমাকে দেওয়া হলো, প্রত্যেকটা লোকেশন ইকুয়েটর থেকে কতটা ডিস্টেন্সে আছে তোমাকে বলে দেওয়া হলো, তোমাকে প্রেডিক্ট করতে বলা হলো এই চারটে লোকেশনের মধ্যে সব থেকে বেশি বায়োডাইভার্সিটি কোনটায় হবে, সব থেকে কম বায়োডাইভার্সিটি কোনটায় হবে। তুমি বেসিক সেন্স কাজে লাগাবে যে ইকুয়েটর থেকে যত উপরের দিকে চলে যাব বায়োডাইভার্সিটি কমবে। এইবারে আমাদের টপিক স্পিসিস এরিয়া রিলেশনশিপ। এটা আপাতভাবে একটু কঠিন মনে হয় মানুষজনের কাছে, কিন্তু এটা প্রচন্ড রকম ইন্টারেস্টিং, আর সেই জন্যই এটা খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। স্পিসিস এরিয়া রিলেশনশিপের খুব বেসিক বিষয়টা কি, যে তুমি কোনো একটা জায়গার বায়োডাইভার্সিটি যখন কাউন্ট করছো, সাপোজ কোনো একটা নির্দিষ্ট এলাকা, সেই এলাকার যে ক্ষেত্রফল, সেইটা যে এরিয়াটা যখন আস্তে আস্তে আমি বাড়াচ্ছি, এই এই ছোট্ট এরিয়া ছিল, সেখানে আরেকটা এরিয়া যোগ হলো, এখন এরিয়া ডবল হয়ে গেল। তাহলে খুব বেসিক ব্যাপার কি, আমি এরিয়া যত বাড়াবো নাম্বার অফ স্পিসিস হওয়ার সম্ভাবনা সেখানে বেশি। মানে খুব সহজ ভাবে ভাবো, তুমি একটা ছোট্ট জঙ্গল সার্ভে করছো, সেখানে নাম্বার অফ স্পিসিস তুমি যা পাবে, তুমি জঙ্গলের পরিমাণটা বাড়ালে পাশের জঙ্গলটাও ক্যালকুলেট করে নিলে, ওই পাশের জঙ্গলটাও তোমার রাডারের মধ্যে নিয়ে চলে এলে। সুতরাং তুমি এরিয়া যত বাড়াচ্ছ, তোমার নাম্বার অফ স্পিসিস বা ডাইভার্সিটি অফ স্পিসিস সেটা কিন্তু বাড়ছে। এটা হচ্ছে একদম বেসিক ব্যাপার। তো হাম্বলট বলে একজন সায়েন্টিস্ট,
তিনি সাউথ আমেরিকার ফরেস্টে তিনি এরকমই সার্ভে ওয়ার্ক করতেন। তো তিনি এই বিষয়টা প্রথম পর্যবেক্ষণ করেন যে তিনি দেখেন যে আমি যে এই সার্ভে করছি, এই যে স্পিসিস এর নাম্বারটা বেড়ে যাচ্ছে, ভ্যারাইটি বেড়ে যাচ্ছে, বায়োডাইভার্সিটির অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, এটা কিসের উপর ডিনোট করছে বা এর সঙ্গে কার উপর এটা রিলেটেড? খুব সহজ হিসেব, যে যত বড় এরিয়া তুমি কভার করছো তত তোমার স্পিসিস ডাইভার্সিটি বাড়ছে, তত তোমার স্পিসিস এর রিচনেস বাড়ছে, তত তোমার নাম্বার অফ স্পিসিস বাড়ছে। তো তিনি এই জিনিসটা কিন্তু ডিসকভার করেন এবং এটাকে ম্যাথামেটিক্যালিও তিনি দেখান। কিন্তু সেখানেও একটা মজার বিষয় রয়েছে। ধরো এবার আমরা যদি বলি যে আমরা ইনফাইনাইট নাম্বার অবধি যদি আমার এরিয়াকে বাড়াতে থাকি, তাহলে ইনফাইনাইট নাম্বার অবধি কি স্পিসিস এর নাম্বারও বাড়তে থাকবে? না। সবসময় মনে রাখবে, ইনিশিয়ালি এরিয়া বাড়ার সাথে সাথে নাম্বার অফ স্পিসিস বাড়বে। একটা নির্দিষ্ট লিমিট ক্রস করে যাওয়ার পরে তুমি এরিয়া যতই বাড়াও, নাম্বার অফ স্পিসিস আর বাড়বে না। এইটা কিন্তু এখানকার সব থেকে বড় বিষয়। দেখো, উনি বলছেন স্পিসিস রিচনেস ইনক্রিজেস উইথ এরিয়া, খুব ভালো কথা, বাট 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 আপ টু সাম লিমিট। এই লিমিটটা আমরা ভুলে যাব, এইটা ভুলে গেলে কিন্তু চলবে না। সুতরাং মনে রাখতে হবে একটা নির্দিষ্ট লিমিট অফ দি স্পিসিস বাড়ছে, যত আমি এরিয়া বাড়াচ্ছি স্পিসিস বাড়ছে, এরিয়া বাড়াচ্ছি স্পিসিস বাড়ছে। একটা সময় গিয়ে দেখা যাবে যে এরিয়া বাড়াচ্ছি কিন্তু স্পিসিস আর বাড়ছে না। সুতরাং দেখো, এবার ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশনটা আমি তোমাদেরকে একটু বলি, খুব ভালো করে বুঝবে, অত্যন্ত সহজ জিনিস, কিন্তু বুঝতে হবে, না বুঝলেই এইটাই প্রচন্ড কঠিন জিনিস হয়ে যায় সমস্ত স্টুডেন্টের কাছে। দেখো, স্পিসিস রিচনেস মানে বায়োডাইভার্সিটি বা স্পিসিস রিচনেস, সেইটাকে উনি ক্যাপিটাল এস দিয়ে দেখাচ্ছেন। এবার ইনিশিয়ালি এই যে স্পিসিস রিচনেস যেহেতু এরিয়ার সঙ্গে প্রপোর্শনেট, তাই জন্য উনি বলছেন ডাইরেক্টলি প্রপোর্শনেট টু এরিয়া। এবার এরিয়াকে উনি ডিনোট করছেন ক্যাপিটাল এ দিয়ে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এক্স, সেটা প্রপোর্শনেট টু এ। তাহলে স্পিসিস রিচনেস সেটা কিন্তু আমার এরিয়ার সাথে পুরোপুরি প্রপোর্শনেট, অ্যাটলিস্ট ইনিশিয়ালি। কিন্তু দেখো, এখানে এর মাথায় পাওয়ারে উনি একটা জেড বসিয়েছেন। এটা কি জিনিস? না, এই জেডটাকে বলা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এই রিগ্রেশন কোএফিসিয়েন্টের বিষয়টা কি জানো তো? খুব সহজভাবে আমি বলছি, একটু বোঝার চেষ্টা করো, এইটা বুঝে নিলে আর কখনো ভুলবে না। ব্যাপারটা কি? দেখো, আমি এই নিচে প্লট করেছি গ্রাফে, কিরকম না, ওপরের দিকে এই যে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে স্পিসিস রিচনেস, আর এক্স অ্যাক্সিসে আমি রেখেছি এরিয়া। খুব ভালো কথা। তাহলে এখান থেকে আমি যদি একটা গ্রাফ ড্র করি, দেখো গ্রাফটা কিন্তু স্ট্রেট হচ্ছে না। কেন স্ট্রেট হচ্ছে না? কারণ স্ট্রেট তখনই হতো যখন এই প্রপোর্শনেট হওয়ার ব্যাপারটা আনলিমিটেড টাইম অবধি হতো। মানে কি? মানে স্ট্রেট তখনই হতো যখন এরিয়া বাড়ার সাথে সাথে অনির্দিষ্টকাল পর্যন্ত স্পিসিসও বাড়তে থাকতো। কিন্তু তা তো হচ্ছে না। ইনিশিয়ালি গ্রাফের এই আমার এর দিকে তাকাও, দেখো এই পয়েন্টারে দেখো, ইনিশিয়ালি এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, ইনিশিয়ালি দেখো এরিয়া বাড়ছে, স্পিসিস রিচনেস বাড়ছে, এরিয়া বাড়ছে, স্পিসিস রিচনেস বাড়ছে। একটা সময়ে যাওয়ার পরে দেখো আর কিন্তু স্পিসিস রিচনেস বাড়ছে না। স্পিসিস রিচনেস যদি বাড়তো তাহলে এই লাইনটা উপরের দিকে ড্র হতো, উপরের দিকে তো ড্র হচ্ছে না। এই লাইনটা দেখো এখান থেকে বিঙ্কে ডান দিকে ঢুকে যাচ্ছে। তার মানে কি, এই ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট লিমিট ক্রস করার পরে দেখা যাচ্ছে ইনিশিয়াল ফেজটা বাদ দেওয়ার পরে এই এই জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমি এরিয়া বাড়াচ্ছি, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু আমার স্পিসিস রিচনেস উপরের দিকে স্টিফ হয়ে না গিয়ে সেটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, মানে স্পিসিস রিচনেস আর বাড়লো না। তাই জন্য দেখো, এই যে গ্রাফটা, এই যে লাইনটা, এটা কিন্তু স্ট্রেট লাইন হলো না। এটাকে এনসিইআরটি বলেছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। নামটা খুব ভালো করে মনে রাখো, টার্মিনোলজিটা। এবং এই যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এর যে স্লোপ, এর যে স্লোপটা, এই স্লোপটা মানে ডিগনিফাইড হয় জেড দিয়ে। এই জেড এর ভ্যালুটা মানে তার উপরেই ডিপেন্ড করে এই স্লোপটা কিরকম হবে। সুতরাং তাহলে জেড কে আমরা কি বলছি? রিগ্রেশন কোএফিসিয়েন্ট, যেটা আমরা দেখছি এরিয়ার মাথায় বসিয়ে দিয়েছি। এটা এই স্লোপটাকে ডিগনিফাই করে, যে স্লোপটা স্লিপ মানে স্টিপ হবে নাকি এরকম হবে, নাকি আরো নিচের দিকে থাকবে, একটু উপরের দিকে থাকবে, কিরকম হবে, স্লোপটা কিরকম হবে সেটা ডিপেন্ড করে এই জেড এর উপরে, যেটাকে আমরা বলছি রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এই স্লোপের ভ্যালু ইউজুয়ালি
0.1 থেকে 0.2 অব্দি থাকে। এইবার খুব মজার একটা বিষয় আমরা পড়ছি। দেখো একটু ম্যাথামেটিক্সের কথা খেয়াল করো, কিন্তু আমরা ম্যাথামেটিক্স পড়ছি না তাই ভয়ের কোনো কারণ নেই, এটা বায়োলজি বা ইকোলজি। দেখো আমি এখানে বলেছিলাম is proportionate to a মানে এরিয়া। এইবার আমি এখানে লগ যোগ করলাম, তাহলে উইথ লগ এই ইকুয়েশনটাকে কিরকম জায়গায় নিয়ে আসবো? দেখো এখানে যদি আমাকে প্রপোর্শনের চিহ্নটা তুলতে হয়, ইকুয়ালস টু আনতে হয়, তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হবে, এবং সেই কনস্ট্যান্ট আমি কিন্তু নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে লগ সি। দেখো তাহলে দুদিকে লগ বসাচ্ছি, লগ এস ইকুয়ালস টু দিলাম, কনস্ট্যান্ট তুলে দিলাম, মানে প্রপোর্শনের তুলে দিলাম, তাই জন্য কনস্ট্যান্ট নিয়ে এলাম, সি হচ্ছে আমার নতুন কনস্ট্যান্ট, সিটা হচ্ছে লগ সি বসালাম, প্লাস দিয়ে দেখো পাওয়ারে যে থাকে সে সামনে চলে আসে, লগ দিলে তোমরা সকলেই জানো। এইবার হয়ে গেল জেড লগ এ। এই ব্যাপারটা বুঝতে পারলে? এবার প্রশ্ন হচ্ছে যে এই সায়েন্টিস্ট এত কিছু থাকতে এখানে লগ যোগ করলেন কেন? তার একটা কারণ রয়েছে। এইবারে আমরা যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি লগ এক্স ইকুয়াল টু লগ সি প্লাস জেড লগ এ, এটা আর কিছুই না, আমাদের সেই চিরপরিচিত স্ট্রেট লাইনের ইকুয়েশন। তিনি এই ইকুয়েশনটা যখন স্ট্রেট লাইনে মানে লগ যখন এর সঙ্গে অ্যাড করলেন, লগ দিয়ে যখন তিনি এক্সপ্রেস করলেন, তখন দেখা গেল আরে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন চলে এলো, সেটাকে উনি এবার ড্র করলেন। তাহলে বোঝা গেল, তাহলে এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এই যে লাইনটা প্রথমে পেয়েছিলাম, এটা কিন্তু লগ আনার আগে, দ্যাট ইজ এই ইকুয়েশনটা এস প্রপোর্শনেট টু এ হলো। এইবার তিনি যখন এখানে লগ যোগ করলেন, দেখা গেল এটা আমার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন চলে এসছে। দেখো লগ ইকুয়েশন উইল ফর্ম আ স্ট্রেট লাইন। সহজ হিসেব বুঝতে পারলাম যে এবার লগ যোগ করলে উনি স্ট্রেট লাইন পেয়ে গেলেন। এইবার এই যে স্ট্রেট লাইন ফরমেশন হলো, স্ট্রেট লাইনের যে ইকুয়েশন, সেখানেও দেখো এই যে জেড ফ্যাক্টরটা রয়েছে, এই যে জেড রয়েছে, আগেই বলেছি এ কি করে না এই রিগ্রেশন কোএফিসিয়েন্ট, যেটা হচ্ছে আমার স্লোপটাকে ডিনোট করে, কিন্তু এবার তো আমার স্ট্রেট লাইন হয়ে গেল লগ দেওয়ার পরে। তাহলে এখন কিন্তু জেড স্ট্যান্ডস ফর, আগে ছিল স্লোপ, এখন দেখো বলে দিচ্ছি স্পিসিস রিচনেস পার ইউনিট এরিয়া। তাহলে কোনো একটা নির্দিষ্ট এলাকায় স্পিসিসের রিচনেস বা বায়োডাইভার্সিটি যতটা বাড়ছে বা কমছে, সেটা কিন্তু আমরা প্রকাশ করছি এই জেড দিয়ে স্ট্রেট লাইনের ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশনের ক্ষেত্রে জেড স্ট্যান্ডস ফর স্পিসিস রিচনেস, আর এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যখন আমার ছিল প্রথম ইকুয়েশনটা, সেখানে জেড স্ট্যান্ডস ফর রিগ্রেশন কোএফিসিয়েন্ট। বোঝা গেল? এইবার দেখো যদি কোনো ইকুয়েশনে দেখা যায় এই ভ্যালু অফ জেড খুব হাই যাচ্ছে, তাহলে বুঝবো সেই জায়গার বায়োডাইভার্সিটি অনেক বেশি। সেটাই আমি এখানে বলেছি স্পিসিস রিচনেস পার ইউনিট এরিয়া। তাহলে দেখো, তাহলে কোনো একটা এলাকা, ধরো সেই জায়গার ভ্যালু অফ জেড খুব হাই, যে ভ্যালু অফ জেড খুব হাই যাচ্ছে, তার মানে আমাকে বুঝতে হবে সেই জায়গার বায়োডাইভার্সিটি অনেক বেশি। তো দেখা যাচ্ছে যে লার্জ এরিয়ার ক্ষেত্রে যখন আমি একটু বড় এরিয়া নিচ্ছি, তখন আমার এই ভ্যালু অফ জেড সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। ফর ম্যামালস এবং ফ্রুট ইটিং বার্ডস, তাদের ক্ষেত্রে ওই ভ্যালু অফ জেড সেটা একটু বেশির দিকে থাকছে। কত না লার্জ এরিয়ার ক্ষেত্রে 0.6 থেকে 1.2। একটু আগে ভেবে দেখো, আমি এখানে বলেছিলাম জেড এর ভ্যালু হবে 0.1 থেকে 0.2, এখানে কি বললাম যে লার্জ এরিয়ার ক্ষেত্রে এই জেড এর ভ্যালু স্ট্রেট লাইন ইকুয়েশনের ক্ষেত্রে 0.6 থেকে 1.2, অনেক অনেক অনেকটাই বেশি। আবার আরো একটা কথা এনসিইআরটি তে উল্লেখ করছে যে ফ্রুট ইটিং বার্ডস এবং ম্যামালস, তাদের ক্ষেত্রেও দেখবো এই জেড এর ভ্যালু অনেকটাই বেশি, দ্যাট ইজ 1.12। এবং যখন জেড এর ভ্যালু এতটাই বেশি হবে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই স্লোপটা প্রচন্ড রকমের স্টিপ হবে। আর যদি জেড এর ভ্যালু কম হতো, স্লোপ নিচের দিকে যেত। তাহলে তোমাকে যদি কোনো পরীক্ষায়, নিটের পরীক্ষায় হোক বা কোনো প্রবেশিকা পরীক্ষায় হোক বা তোমাদের স্কুলের পরীক্ষায় হোক, বোর্ড এক্সামে যদি কিচ্ছু না বলে এরকম কতগুলো গ্রাফ বসিয়ে দেয়, কোনো গ্রাফে দেখছো লাইনটা মাঝখানে এরকম স্টিপ, কোনোটা মাঝামাঝি, কোনোটা এরকম নিচে রয়েছে, নিচে প্রশ্ন করা হলো যে কোন গ্রাফের ক্ষেত্রে জেড এর ভ্যালু সব থেকে হাই যাবে, তুমি সেক্ষেত্রে কি উত্তর দেবে? সেই ক্ষেত্রে তোমার উত্তর কি থাকবে? এইটা রইল। দেখো তুমি বুঝতে পারবে যেটাতে এই যে
উপরের ভ্যালুটা মানে এই যে স্টিফনেসটা সব থেকে বেশি, সেটাতে তুমি বুঝতে পারবে যে তোমার সেই জায়গার জেড এর ভ্যালু সব থেকে বেশি, সেই জায়গার স্লোপটা যত স্টিপ হবে সেই জায়গার বায়োডাইভার্সিটি তত বেশি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এটা খুব মজার এক্সাম্পল। দেখো এখানে অ্যাম্ফিবিয়ান্স, বার্ডস আর ম্যামালস এই তিন রকম জিনিস ব্যাপার দিয়ে বা তিন রকম স্পিসিস দিয়ে আমরা কিন্তু এই গ্রাফটা ড্র করছি। আমরা এই গ্রাফটার ক্ষেত্রে দেখি, দেখো গ্রাফটা কিরকম স্টিপ হয়ে উপরের দিকে গিয়েছে। আমি এখানে কিছুই না, ম্যামালের ভ্যালুগুলো পরপর পরপর বসানো হলো, অ্যাম্ফিবিয়ানের ভ্যালুগুলো পরপর বসানো হলো, বার্ডস এর ভ্যালুগুলো পরপর বসানো হলো, বসিয়ে এই গ্রাফটা ড্র করা হলো। দেখো স্টিফনেস কত বেশি, বেঁকে উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে এই জায়গায় স্পিসিস রিচনেস অনেক বেশি। আবার এই জায়গায় দেখো গ্রাফটা অনেকটা স্ক্যাটার্ড। আচ্ছা এই বিভিন্ন বিভিন্ন কালার গুলো কেন? গ্রিন কালারটা অস্ট্রেলিয়ার জন্য দেখানো হচ্ছে, এই পার্পেল কালারটা সাউথ আমেরিকা, হলুদটা হচ্ছে নর্থ আমেরিকা, আফ্রিকা আরেকটা, ইউরেশিয়া আরেকটা। তাহলে আলাদা আলাদা সাবকন্টিনেন্টের এই বিভিন্ন স্পিসিস গুলোর কন্ডিশন আমরা কিন্তু এই গ্রাফে এরকম ভাবে প্রকাশ করছি। এবং আমাদের ন্যাচারালি ইকোলজিস্টরা এইভাবেই কিন্তু কাজ করেন। কোনো একটা এরিয়ার বায়োডাইভার্সিটিকে তিনি যখন এক্সপ্রেস করছেন, তিনি তখন এই গ্রাফের মাধ্যমে এক্সপ্রেস করছেন, এবং সেখানেই ফুটিয়ে তোলা হচ্ছে যে গ্রাফটা যদি স্টিফ হয় তার মানে বায়োডাইভার্সিটি বেশি। সময়ের সঙ্গে সঙ্গে ধরো কোনো জায়গায় দেখা যাচ্ছে গ্রাফটা স্টিফনেস থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, জেড এর ভ্যালু কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সময়ের সঙ্গে সঙ্গে সেখানকার বায়োডাইভার্সিটি আস্তে আস্তে কমতে থাকছে। এইবার আমরা দেখব ইম্পর্টেন্স অফ স্পিসিস ডাইভার্সিটি। মানে এই যে আমরা বায়োডাইভার্সিটি নিয়ে এত কিছু পড়ছি, আমাদের কাছে বায়োডাইভার্সিটি এতটা ইম্পর্টেন্ট কেন? মানে বায়োডাইভার্সিটি না থাকলে বা কম থাকলে বা কমে গেলে বা বেড়ে গেলে কি এমন সমস্যা হবে, সেই বিষয়গুলোই নিয়ে আমরা এবার একটু দেখে নেব। দেখো সবসময় মনে রাখবে, মোর বায়োডাইভার্সিটি ইকুয়ালস টু মোর প্রোডাক্টিভিটি, এবং মোর প্রোডাক্টিভিটি ইকুয়ালস টু মোর ফুড। কোন একটা ইকোসিস্টেমের যদি প্রাইমারি প্রোডিউসার প্রচুর পরিমাণে খাবার তৈরি করে, তো তাহলে সেখানে সেই খাবারটা খেয়ে বেঁচে থাকার মতো প্রতিটা ট্রপিক লেভেলে প্রচুর প্রাণী থাকবে। সুতরাং দেখো আহ প্রচুর পরিমাণে প্রাণী বা আলাদা আলাদা উদ্ভিদ একসঙ্গে থাকার অর্থ কিন্তু প্রচুর প্রোডাক্টিভিটি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটাকে বোঝাই। খুব সুন্দর একটা উদাহরণ। তোমরা এই প্লটটা খুব সুন্দরভাবে সবাই দেখতে পাচ্ছ। দেখো দুটো প্লট দেওয়া আছে, প্লট এ আর প্লট বি। ভালো করে লক্ষ্য করো, এই যে প্লট এ, সেখানে মূলত একই রকমের গাছ, আলাদা আলাদা ধরনের গাছ সেখানে নেই, মূলত একই ধরনের গাছ। আবার প্লট বি তে আলাদা আলাদা নানা রকমের গাছ আছে, যেমন এইটা একটা গাছ, এইটা এক রকমের গাছ, এ আর এক রকমের গাছ, এখানে একটা গাছ, এখানে আরেক রকমের গাছ, কিন্তু এখানে দেখো সবকটা সেম। এইবার একটু সহজ ভাবে ভাবো, ধরো যে জায়গায় এই সেম টাইপের গাছ আছে, সেই একই ধরনের গাছের পাতাগুলো এই মাটিতে পড়বে। পয়েন্টারটা লক্ষ্য করো, মাটিতে পড়লো, তাহলে এই পাতাগুলোর মধ্যে যে যে ধরনের নিউট্রিয়েন্টস গুলো ছিল সেইগুলোই মাটিতে মিশবে, এবং সেই নিউট্রিয়েন্টস গুলো মাটির সাথে মিশে যাওয়ার পরে অন্যান্য গাছেরা সেই নিউট্রিয়েন্টস গুলো মাটি থেকে তারা শোষণ করতে পারবে। ধরো সাপোজ এখানে একটা বা দুটো নিউট্রিয়েন্টস এই পাতা থেকে পাওয়া যাচ্ছে বা এই স্পিসিসের পাতা থেকে পাওয়া গিয়েছে, সেই দুটো নিউট্রিয়েন্টস মাটিতে মিশেছে এবং অন্যান্য গাছেরা সেই নিউট্রিয়েন্টসটা শোষণ করেছে। উল্টো দিকে এই দিকটায় দেখাও, একটা বেশ জঙ্গল জঙ্গল একটা ব্যাপার, অনেক রকম গাছ, নানা রকমের গাছের পাতা মাটিতে মিশছে, এবং প্রতিটা আলাদা আলাদা স্পিসিসের যে গাছের পাতা, তাদের মধ্যে বিভিন্ন রকম নিউট্রিয়েন্টস রয়েছে, বিভিন্ন রকম ম্যাক্রোমলিকিউল মাইক্রোমলিকিউল রয়েছে, এবং সেগুলো কিন্তু এই মাটির মধ্যে মিশে গেল, এবং সেই আলাদা আলাদা রকমের আলাদা আলাদা নিউট্রিয়েন্টস এই বিভিন্ন গাছ সেগুলো মাটি থেকে আবার শোষণ করছে। ফলত তোমরা দেখো যে যদি আলাদা আলাদা রকমের গাছ থাকে, তাহলে মাটির মধ্যে থাকা নিউট্রিয়েন্টস এর পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই নিউট্রিয়েন্টস কনজিউম করে যে গাছগুলো তারা বড় হচ্ছে, তাদের গ্রোথও বেটার হচ্ছে। উল্টো দিকে যখন সেম টাইপের গাছ আমরা রাখছি, তখন দেখা যাচ্ছে মাটির নিউট্রিয়েন্টস এর পরিমাণ কম, সেই জায়গায় কম নিউট্রিয়েন্টস পেলে যে গাছগুলো মাটির উপরে রয়েছে তাদের গ্রোথও কম হবে। এই জন্য তোমরা একটু খেয়াল করে দেখো তো, তোমাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো করে শোনো। তোমরা দেখবে যে বিভিন্ন ফার্মাররা, কৃষকরা, তাদের যে ক্ষেত যেখানে ফার্মিং হচ্ছে, চাষ হচ্ছে, প্রতিনিয়ত প্রচুর সার দিতে হয়, প্রচুর ফার্টিলাইজার দিতে হচ্ছে। আজ এনপিকে দিতে হচ্ছে, কাল সুফলা দিতে হচ্ছে, পরশুদিন বায়োপটাশ দিতে হচ্ছে, তরশুদিন আরেকটা কিছু দিতে হচ্ছে। কিন্তু
এই এত কিছু দিয়ে তবে তিনি সেখানে ফসল ফলাতে পারছেন। উল্টো দিকে একটা কথা ভেবে দেখো, জঙ্গলে কে সার দিতে যায় ভাই? কিন্তু তাও তো পুরো জঙ্গল সারা বছর সবুজে সবুজ হয়ে রয়েছে। জঙ্গলে তো কেউ সার দেয় না। তাহলে জঙ্গলের মধ্যে এই যে একটা অটোমেটিক্যালি এই ইকোসিস্টেম ন্যাচারালি তৈরি হচ্ছে, সেখানে এত গাছ হচ্ছে, এত ফল ফুল সবই রয়েছে জঙ্গলে। তার ক্ষেত্রে তো কোনো আলাদা করে ফার্টিলাইজার, পেস্টিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমাদেরকে দিতে হচ্ছে না, স্প্রে করতে হচ্ছে না, কোনো খরচাপাতি নেই, কোনো সমস্যা নেই। তাহলে আহ, এইটাই কিন্তু এই বিষয়টার একটা প্রকৃষ্ট উদাহরণ দেখছি। ফার্মিং এর ক্ষেত্রে আমরা কি করি, উই ইউজ টু প্ল্যান্ট সেম টাইপ অফ স্পিসিস ইন আ সেম লোকেশন। আমরা একই ধরনের গাছের প্ল্যান্টেশন করছি একই লোকেশনে, সেটা হচ্ছে প্যাডি ফিল্ড হতে পারে, সেটা তোমার ধান জমি হতে পারে, রাইস ফিল্ড হতে পারে, হোয়াট এভার ইট ইজ। দেখো সেই কারণে কিন্তু ওই জায়গার মাটির যে উর্বরা ক্ষমতা, মাটির মধ্যে যে নিউট্রিয়েন্টস এর পরিমাণ অপেক্ষাকৃত কম হয়, ফলে ফার্মিং এর সময় বাইরে থেকে আমাকে কিন্তু ফার্টিলাইজার দিতে হচ্ছে প্রচুর পরিমাণে। তাহলে এটা কিন্তু খুব সুন্দর আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলাম। এবং এই বিষয়টাকে প্রথম আমাদের সামনে এনেছিলেন এই ডেভিড টিলম্যান নামক ভদ্রলোক, তার এক এক্সপেরিমেন্টের মাধ্যমে। এটার নাম ছিল লং টার্ম এক্সটার্নাল প্লট এক্সপেরিমেন্ট। এইবার দেখো আরো একটা জিনিস, বায়োডাইভার্সিটি যদি কোনো জায়গায় বেশি হয় তাহলে সেখানে এলিয়েন স্পিসিস ইনভেশন করে সেই জায়গার বায়োডাইভার্সিটিকে যে হ্যাম্পার করবে সেই রকম সম্ভাবনা কম থাকে। এলিয়েন স্পিসিস বলতে যেমন আমরা দেখেছি যে আমাদের চারিপাশে পার্থেনিয়াম নামক একটি গাছ প্রচুর ভরে যাচ্ছে, এবং যেখানে পার্থেনিয়াম হচ্ছে অন্যান্য গাছপালাকে তারা মেরে ফেলছে। সুতরাং যদি কোনো একটা এরিয়ার বায়োডাইভার্সিটি অনেক বেশি হয়, এলিয়েন স্পিসিস এসে সুবিধা করতে পারবে না। কেন? সে এসে কোনো একটা পার্টিকুলার স্পিসিসকে হয়তো একটু ডিমিনিশ করলো, তাকে একটু ডমিনেট করলো, করে তাকে হটিয়ে দিল, কিন্তু অন্যান্য স্পিসিসরা তো রয়েছে, তারা সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। সুতরাং এলিয়েন স্পিসিসের তখন কম্পিটিটর অনেক বেশি হয়ে যাবে। কিন্তু যদি ওয়ান টাইপ অফ স্পিসিস যেখানে রয়েছে সেখানে এলিয়েন স্পিসিস এলো, ওই একটা স্পিসিসকে হারিয়ে দিতে পারলেই এলিয়েন স্পিসিস সেখানে ভরে যাবে। আচ্ছা, এলিয়েন স্পিসিস বলা হচ্ছে কেন? কোন একটা হ্যাবিট্যাটের আগে থেকে যে স্পিসিসটা ছিল না, যে গাছটা বা যে প্রাণীটা ছিল না, বাইরে থেকে এসছে এলিয়েনের মতো অন্য কোনো হ্যাবিট্যাট থেকে। এলিয়েন বলা হচ্ছে মানে এটা ভেবো না যে পৃথিবীর বাইরে থেকে, অন্য কোনো লোকেশন থেকে। ধরো সাউথ আমেরিকায় কোনো একটা গাছ পাওয়া যায়, আমাদের এই পরিবেশে তাকে পাওয়া যায় না, তাকে টুক করে তুলে এনে বসিয়ে দিলাম এবং অদ্ভুত ভাবে দেখা গেল সেই গাছটা এসে আমাদের এখানকার যে অন্যান্য চিরাচরিত গাছগুলো ছিল তাদেরকে তারা কিন্তু প্রতিযোগিতায় হারিয়ে দিচ্ছে। অন্যান্য গাছের সংখ্যা কমে যাচ্ছে, আর ওই একটা যাকে আমি বাইরে থেকে এনেছিলাম এলিয়েন স্পিসিস হিসেবে তার সংখ্যা বেড়ে যাচ্ছে। এতে ইকোসিস্টেমের প্রচুর ক্ষতি হয়। তাহলে দেখো, রেজিলিয়েন্ট টু এলিয়েন স্পিসিস ইনভেশন, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফুড, এই সব কিছু যদি থাকে তাহলে কিন্তু সেই বায়োডাইভার্সিটির ফলে সেই জায়গাটা কিন্তু রেজিলিয়েন্ট হয়ে যাবে এলিয়েন স্পিসিসের তুলনায়। রেজিস্ট্যান্স টু ইন্টারনাল ডিস্টারবেন্স, দেখো শুধুমাত্র যে বাইরে থেকে কেউ আক্রমণ করলে সেটাকে প্রতিরোধ করতে পারবে ব্যাপারটা তা নয়, তার যে ইন্টারনাল ডিস্টারবেন্স গুলো হয়, মানে ধরো কোনো একটা সময় কোনো একটা জায়গায় অত্যন্ত পরিমাণে খরা হলো, কোনো একটা জায়গায় খুব বন্যা হলো, ড্রাউট, হোয়াট এভার ইট ইজ, কোনো একটা বছর টেম্পারেচার খুব বেড়ে গেল। এতে কি হবে, সাপোজ একটা জঙ্গলে অনেক রকমের গাছ ছিল, অত্যধিক টেম্পারেচারের ফলে কিছু গাছ মারা গেল। সব গাছ যে মরে যাবে তা তো নয়, পার্টিকুলার কিছু স্পিসিস আছে যারা হচ্ছে বেশি টেম্পারেচারে বেঁচে থাকতে পারে না। কিন্তু দেখো সেই জঙ্গলটা পুরোপুরি ফাঁকা হয়ে যাবে না। কিন্তু যদি একটা রকমের গাছ দিয়েই ওই গোটা জঙ্গল ভরা থাকতো, সাপোজ কোনো একটা ন্যাচারাল ক্যালামিটি বা কোনো একটা সমস্যা দেখা দিল, দেখা গেল সেই স্পিসিসটা বাঁচতে পারলো না, তাহলে তো জঙ্গলে আর অন্য কোনো স্পিসিস নেই যাকে রিপ্লেস করার মতো, গোটা জঙ্গল ফাঁকা হয়ে যেত। সুতরাং রেজিস্ট্যান্স টু ইন্টারনাল ডিস্টারবেন্সের ক্ষেত্রটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দেখো এরপরে সেই যে প্লটের উদাহরণটা দিচ্ছিলাম, দেখা যাচ্ছে প্লট উইথ মোর স্পিসিস, সেই জায়গায় দেখা যাচ্ছে যে সেখানে অ্যানুয়াল প্রোডাক্টিভিটি অনেক বেশি। দেখা যাচ্ছে এই যে যে জায়গাটা বেশি পরিমাণে স্পিসিস ছিল তার অ্যানুয়াল প্রোডাক্টিভিটি 500 যদি আমরা নোট করি ইউনিট, আর সেখানে দেখা যাবে যেখানে এক রকমের স্পিসিস তার অ্যানুয়াল প্রোডাক্টিভিটি মাত্র 100। এরপরে আমরা সেই মজার একটা জিনিস পড়বো যেটাকে বলা হয় রিভেট পপার হাইপোথিসিস। অনেকে তোমাকে প্রশ্ন করতেই পারে যে আচ্ছা, কোনো এক জঙ্গলের কোনো এক গাছের কোনো এক কোটরে বসে থাকা কোনো একটা পতঙ্গ মরে গেল কি মরে গেল না, তাতে তোমার কি যায় আসে বলো তো? পৃথিবীর কোনো একটা প্রান্তের কোনো একটা পিঁপড়ের স্পিসিস তারা পৃথিবী থেকে যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তোমার বাবা তাতে সমস্যা কি? বা অনেকে এটা নিজেও প্রশ্ন করতে পারো যে কোনো এক জঙ্গলের কোনো একটা পাখি মরে গেল,
মানে তার স্পিসিসটা আর পাওয়া গেল না, পৃথিবী থেকে বিনষ্ট হয়ে গেল, এক্সটিংক্ট হয়ে গেল, তোমার তো তাতে কোনো সমস্যা নেই, তুমি তো দিব্যি বেঁচে আছো। তাহলে এর উত্তরটা খুব সুন্দরভাবে পল এলরিক খুব সুন্দরভাবে দিয়েছিলেন এই রিবেট পপার হাইপোথিসিস এর মাধ্যমে। কি এই রিবেট পপার হাইপোথিসিস? খুব সহজভাবে ভাবো। ধরো তুমি প্রথম প্লেনে উঠেছো, তুমি দেখলে যে তোমার আশপাশে যে লোকজন রয়েছে তারাও কেউ কেউ প্রথমবার প্লেনে উঠেছে বলে তারা ভাবছে বাড়ি যাওয়ার সময় একটা স্মৃতিচিহ্ন স্বরূপ এই প্লেনের কোনো একটা ছোট্ট জিনিস আমি খুলে নিয়ে বাড়ি চলে যাব। কি সাংঘাতিক চিন্তা ভাবনা! তো কোনো একটা ছোট্ট জিনিস বলতে সে দেখেছে তার ওই যে যেখানে বসেছিল সেই বসে থাকার ওইখানে যে হ্যান্ডেলটা ছিল সেইখানে আর্মরেস্টে সেখানে একটা স্ক্রু ঢিকঢিক করছে, স্ক্রুটাকে সে টুক 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 করে খুলে খুলে নিয়ে পকেটে নিয়ে বাড়ি চলে গেছে। এইবার তুমি ভাবো যে এই একটা স্ক্রু খুলে নেওয়ার জন্য ওই প্লেনের কোনো ক্ষতি হলো না, কেউ কিছু জানতেও পারলো না, কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন যদি অনেক লোকজন রোজ এরকম কোনো না কোনো একটা স্ক্রু টুকটুক টুকটুক করে খুলে নিয়ে চলে যেতে থাকে, তাহলে তো একদিন এই গোটা প্লেনটাই ভেঙে পড়বে, ওই প্লেনটার আর কিছু পড়েই থাকবে না। এটাকেই বলা হচ্ছে রিভেট পপার হাইপোথিসিস। রিভেট মানে ইনি বলছেন যে কোনো একটা নাট বল্টু বা কোনো একটা স্ক্রু, পপার মানে সেটাকে পপ করে নিয়ে চলে চলে গেলে তুমি বাড়িতে। তো সেখানে উনি বলছেন যে প্লেনে যখন প্রথম কোনো ব্যক্তি কোনো একটা রিভেটকে খুলে নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন তখন হয়তো কোনো সমস্যা হয়নি, কিন্তু এই ঘটনা যদি দিনের পর দিন চলতে থাকে এবং প্রচুর সংখ্যক মানুষ করতে থাকে, একদিন দেখা যাবে ওই গোটা প্লেনটাই অচল হয়ে গিয়েছে, তার আর কোনো নাট বল্টুই আর বাকি নেই, সব খুলে পড়ে গিয়েছে, সেটা ধ্বংস হয়ে গিয়েছে, বা টেক অফ করলো তারপরে আর আহ, খুঁজে পাওয়া গেল না তাকে। এবার ঠিক এই উদাহরণটাই আমরা যদি আমাদের ইকোসিস্টেমের ক্ষেত্রে দেখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো ক্ষতিটা কি। না পৃথিবীর কোনো একটা জায়গার কোনো একটা নির্দিষ্ট স্পিসিস যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তার জন্য হয়তো ইনিশিয়ালি আমাদের ক্ষতি হবে না, কিন্তু ওই হারে যদি নিশ্চিহ্ন হতে থাকে একদিন আমাদের এই সমগ্র এই যে ইকোসিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে। তো এটা খুব সহজভাবে উদাহরণ দিয়ে এই রিভেট পপার হাইপোথিসিস এর মাধ্যমে বোঝা যায়। এবং তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে এই ঘটনা ট্রেনেও দেখবে, ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় দেখা যায়। হ্যাঁ, ট্রেনের ওই উপরের হ্যান্ডেল মাঝে মাঝে দেখবে মিসিং, কেউ ভেঙে নিয়ে চলে গেছে, খুলে নিয়ে চলে গেছে, বা ভেঙে গেছে কেউ খুলে নিয়ে চলে গেছে। দেখবে ওই যে আমি তো এরকমও দেখেছি যে ট্রেনে তোমার ওই সুইচ বোর্ড যেখান থেকে ওই ফ্যান আর লাইটের সুইচটা অন অফ করা যায়, সেই সুইচ বোর্ডটা ওখান থেকে বেপাত্তা, কেউ খুলে নিয়ে চলে যাক বা ভেঙে যাক আমি জানি না, সুইচ বোর্ড ওখান থেকে হাওয়া, কেউ হয়তো ভেবেছে এটা নিয়ে গিয়ে বাড়িতে লাগানো যাবে, তো নিয়ে চলে গেছে। তাহলে এইবার কিছু বিষয় একটু আলোচনা করা যাক। যেমন এই রিভেট পপার হাইপোথিসিসে এরোপ্লেনটা কার সঙ্গে রিলেট করেছেন বলতো উনি, বা এরোপ্লেনটা কিসের প্রতিনিধি, বা এরোপ্লেনটাকে দিয়ে ইনি কি বোঝাতে চাইছেন? এই এরোপ্লেনটাকে উনি রিলেট করেছেন ইকোসিস্টেমের সাথে। আর ওই রিভেট মানে প্রতিটা নাট বল্টু ওটাকে এক একটা স্পিসিসের সাথে উনি তুলনা করেছেন। তাহলে ইকোসিস্টেম থেকে যদি একটা স্পিসিস কোনোদিন নিশ্চিহ্ন হয়ে যায়, ইনিশিয়ালি হয়তো তার জন্য কোনো প্রভাব তোমার উপরে পড়বে না, কিন্তু ওই হারে যদি স্পিসিস নিশ্চিহ্ন হতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে গোটা ইকোসিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে। আবার এই যে পপিং, তুমি যে এই রিভেটটাকে খুলে নিয়ে চলে যাচ্ছ, রিভেটটাকে পপ করে নিয়ে চলে যাচ্ছ, স্ক্রুটাকে খুলে নিয়ে পকেটে ঢুকে বাড়ি চলে গেলে, তাহলে এই পপিংটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? না স্পিসিস এক্সটিংশনের সঙ্গে। এবং আরেকটা কথা এবার বলি, ধরো ওই যে কোনো একটা স্ক্রু খুলে খুলে নিয়ে চলে যাচ্ছিল, ঠিক আছে, কেউ একজন ভাবলো যে অনেক হয়েছে স্ক্রু খোলাখুলি, আমি এবার ইঞ্জিনটাই তুলে নিয়ে বাড়ি চলে যাব। ইচ্ছা হতেই পারে, কিছু বলার নেই বাবা, সাংঘাতিক ব্যাপার স্যাপার, আমি ওই প্লেনের ডানাটাই খুলে নিয়ে চলে উইংটাকে তুলে নিয়ে চলে যাব। তাহলে দেখো এতদিন ওই স্ক্রু টু খুলেছে ছোটখাটো, তাতে না হয় সামান্য ছোটখাটো ক্ষতি হয়েছে, কিন্তু এবার যদি কেউ একটা ডানাই খুলে নিয়ে চলে গেল, তুমি প্লেনে গিয়ে বসলে দেখছি একটা সাইডে ডানা নেই, হাওয়া, কেউ খুলে নিয়ে বাড়ি চলে গেছে, কি মুশকিল রে ভাই। তাহলে ওই যে ডানাটা খুলে নেওয়া হলো, উইংসটা খুলে নেওয়া হলো, এটাতে কিন্তু এই প্লেনটাই বিকল হয়ে গেল। তেমন ইকোসিস্টেমেও এরকম পার্টিকুলার কিছু স্পিসিস আছে যে গোটা ইকোসিস্টেমের মধ্যে যদি সেই স্পিসিসটাকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে গোটা মানে ইকোসিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে। সেই ধরনের স্পিসিসদেরকেই বলা হয় কি স্টোন স্পিসিস। যেমন আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার একজন কিস্টোন স্পিসিস। কিরকম না, গোটা জঙ্গলের কোনো ক্ষতি করলে না, তুমি গিয়ে বাঘগুলোকে মেরে দিলে, তাহলে কি হবে? অদূর ভবিষ্যতে কি হবে? বাঘ যেহেতু নেই, হরিণের সংখ্যা প্রচন্ড ভাবে বেড়ে যাবে, হরিণের পপুলেশন প্রচন্ড ভাবে বেড়ে যাওয়ায় তারা ওখানকার সমস্ত সবুজ উদ্ভিদ গাছপালা ঘাস সব খেয়ে নিতে আরম্ভ করবে। অদূর ভবিষ্যতে দেখা যাবে ওখানে প্রাইমারি প্রডিউসার বা গাছপালা আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এবং গাছপালা নিশ্চিহ্ন হয়ে গেছে বলে ফুড
প্রডিউস করার কেউ থাকবে না, প্রডিউসারই যদি না থাকে গোটা ইকোসিস্টেমই ধ্বংস হয়ে যাবে। তাহলে দেখো কি অদ্ভুত ব্যাপার, এই গোটা ইকোসিস্টেমের মধ্যে কিচ্ছু করতে হলো না, তুমি শুধু ওখান থেকে যে কিস্টোন স্পিসিস ছিল তাকে তুমি নষ্ট করে ফেললে, তাতে দেখা গেল গোটা ইকোসিস্টেমটাই ভেঙে পড়লো। তাহলে এই যে কিস্টোন স্পিসিস সেটাকে কিন্তু প্লেনের উইং এর সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে। এইবার আমাদের টপিক হচ্ছে লস অফ বায়োডাইভার্সিটি। দেখো, পৃথিবীতে মানুষ আসার পর থেকে নতুন কোনো স্পিসিস তৈরি তো হয়ইনি, স্পিসিয়েশন তো হয়ইনি, বরং প্রচুর 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 সংখ্যক স্পিসিস তারা কিন্তু পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এবং প্রতিনিয়ত প্রতি বছর এই পৃথিবী থেকে যে কত স্পিসিস নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সেই লিস্ট একটা আন্তর্জাতিক সংস্থা আমাদেরকে দিয়ে চলেছে, এবং আমাদেরকে প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে যে আমরা পৃথিবীর কি সাংঘাতিক রকমের ক্ষতি করে চলেছি। সেই সংস্থার নাম হচ্ছে আইইউসিএন। আইইউসিএন এর ফুল ফর্ম তোমরা নিশ্চয়ই জানো, যদি জানো তাহলে কমেন্টে লেখো দেখি। এই প্রশ্নটা কিন্তু আইইউসিএন এর ফুল ফর্ম তোমাদের অনেকেরই আসে এবং ভবিষ্যতেও আসবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা শব্দ তোমরা আরেকটা শুনেছো, সেটা হচ্ছে রেড ডাটা বুক। এই রেড ডাটা বুক হচ্ছে আইইউসিএন কর্তৃপক্ষ তারা প্রকাশ করেন যে পৃথিবী থেকে কত সংখ্যক স্পিসিস একটা নির্দিষ্ট সময়ে তারা এক্সটিংক্ট হয়ে গেল, সেই সংখ্যাটা তারা, সেই পরিসংখ্যানটা তারা প্রকাশ করেন। এবং এই রেড ডাটা বুকের যে নাম, যে লিস্টে যে নামগুলো থাকে স্পিসিসের, তারা হচ্ছে, তাদেরকে বলা হয় রেড ডাটা লিস্ট। যেমন 2004-এর রেড ডাটা লিস্ট অনুযায়ী 784টা স্পিসিস, 784 খানা স্পিসিস পৃথিবী থেকে চিরতরে এক্সটিংক্ট করে গিয়েছে। এবং মানে 2004 সালের পরিসংখ্যান বলছি, মানে আজ 2026 সালে দাঁড়িয়ে তো বুঝতেই পারছো মিনিমাম 20 বছর তো গিয়েছে। তো বিগত এই 20 বছরের সময় 27 খানা স্পিসিস আরো এক্সটিংক্ট হয়ে গিয়েছে, ওই লিস্টে তাদের নামও জুড়ে গিয়েছে, তারাও পৃথিবী থেকে চিরতরে বিপন্ন হয়ে গিয়েছে। বিপন্ন তো অনেক দূরের কথা, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। দেখো, এবার এইরকম কিছু স্পিসিসের লিস্ট আমরা এবার একটু দেখে রাখবো, এই উদাহরণগুলো আমাদেরকে জেনে রাখতে হবে যাদেরকে আমরা চিরতরে হারিয়েছি স্পিসিস পৃথিবী থেকে। যেমন হচ্ছে এক্সাম্পল অফ এক্সটিংশনের মধ্যে পাওয়া যাচ্ছে কোয়াগা। এই প্রাণীটাকে বলা হচ্ছে কোয়াগা, তাকে আফ্রিকাতে পাওয়া যেত, এখন আর নেই, চিরতরে পৃথিবী থেকে হারিয়ে ফেলেছি। ডোডো পাখি, ডোডো বার্ড, ফ্লাইটলেস বার্ড, মরিশাসে পাওয়া যেত তাকে, এই যে এই রকম দেখতে হয়। তারপর থাইলাসিন বলে একজন প্রাণী ছিল, খুব সুন্দর দেখতে, মানে একটু অদ্ভুত দর্শন। এই যে এই প্রাণীটার নাম হচ্ছে থাইলাসিন। একে কিন্তু অস্ট্রেলিয়াতে পাওয়া যেত, কিন্তু এখন আর ইনি অস্ট্রেলিয়াতে নেই, সারা পৃথিবী থেকে উনি নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন। এরপরে স্টেলার সি কাউ, রাশিয়ার আশেপাশে পাওয়া যেত, তাকেও আর পাওয়া যায় না। আমরা এখন যে বাঘ দেখি সারা পৃথিবীতে, এই যে টাইগার গুলোকে আমরা দেখতে পাচ্ছি, এরা প্রত্যেকেই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগারের অনেকগুলো, প্রায় 8 থেকে 9 খানা সাবস্পিসিস ছিল, তাদের মধ্যে এখন মাত্র একটাই বেঁচে আছে, দ্যাট ইজ রয়্যাল বেঙ্গল টাইগার। বাকি সমস্ত সাবস্পিসিস তারা এক্সটিংক্ট হয়ে গেছে, যেমন জাভান টাইগার, ক্যাসপিয়ান টাইগার, বালি টাইগার, এরা সবাই কিন্তু এক্সটিংক্ট হয়ে গেছে। এই মুহূর্তে পৃথিবীতে যে প্রাণীরা বেঁচে আছে তাদের মধ্যে থ্রেট অফ এক্সটিংশন কি কন্ডিশনে রয়েছে, অ্যাম্ফিবিয়ানসদের 32% তাদের এক্সটিংক্ট হয়ে যাওয়ার চান্স আছে বা থ্রেট রয়েছে, যে কোনো দিন সেটা হয়ে যেতে পারে আগামী কয়েক বছরের মধ্যে, যেভাবে পৃথিবীতে আমরা পলিউশন করে চলেছি। জিমনোস্পার্ম প্ল্যান্টদের মধ্যে 31%, ম্যামলসদের মধ্যে 23%, ভাবা যায়, বার্ডস এর মধ্যে 12%। এবার কজ অফ এক্সটিংশন কি কি জিনিসের জন্য পৃথিবীতে সমস্ত প্রাণীরা হারিয়ে যাচ্ছে, কয়েকটা কজ অফ এক্সটিংশন দেখে নিই। প্রথমত অ্যাস্টেরয়েড স্ট্রাইক, যে আগেকার দিনে হয়েছিল, যে ডাইনোসররা সেই উল্কা এসে পড়লো, তার জন্য তারা সব মারা গেল, মাস এক্সটিংশন হয়েছিল, এরকম একটা থিওরি পাওয়া যায় অ্যাস্টেরয়েড স্ট্রাইকে। দ্বিতীয়ত হচ্ছে এখন যেটা হামেশাই হচ্ছে, লস অফ হ্যাবিটাট। আমরা বন জঙ্গল সব কেটে সেখানে কারখানা বাড়াচ্ছি, রীতিমতো পাহাড় পর্বত সেখানে ভেঙে উড়িয়ে দিচ্ছি, যে পাহাড়ের উপরে সবুজ জঙ্গলের গালিচা পাতা ছিল, সেই সমস্ত ইকোসিস্টেমকে আমরা ধূলিসাৎ করে ফেলছি লস অফ হ্যাবিটাটের জন্য। কিন্তু প্রচুর প্রাণী প্রতিনিয়ত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে আরো একটা কারণে, সেটা হচ্ছে ইনভেসিভ স্পিসিস এর জন্য। তোমাদের একটু আগেই বলেছিলাম কয়েকটা আগের একটা সেশনে ইনভেসিভ স্পিসিস এর কথা। ল্যাক অফ ফুড,
প্রাইমারি প্রডিউসারকে আমরা যদি মেরে ফেলি তো তাহলে ইকোসিস্টেমে ফুড প্রোডাকশন প্রপারলি হচ্ছে না, তাতে তারা মারা যাচ্ছে। পলিউশন, আমাদের জানো যে গ্যাঞ্জেটিক ডলফিন এরা তো প্রায় মানে এক্সটিংক্ট হলো বলে এরকম একটা কন্ডিশন। আর গঙ্গায় তারা থাকবে বা কি করে? গঙ্গাতে যে পরিমাণে আমরা পলিউশন ঘটাচ্ছি, ইভেন সমুদ্রের জলেও তোমরা দেখতে পাচ্ছ যে ও প্লাস্টিক পলিউশন একটা খুব সাংঘাতিক জিনিস। হ্যাঁ, মাইলকে মাইল ওশানের উপরে দেখা যাচ্ছে যে শুধু প্লাস্টিকের আস্তরণ, এত প্লাস্টিক জমেছে। অনেকে এরকমও বলছে যে সেই সমস্ত প্লাস্টিক গুলোকে একসঙ্গে পাইল করে হয়তো আরো একটা মহাদেশ তৈরি করে ফেলা সম্ভব। আমরা এই স্থলভাগ থেকে এত প্লাস্টিক, এত আবর্জনা সমুদ্রের জলে নিক্ষেপ করি তার জন্যে। তাহলে এটা গেল সেই বিষয়টা। এরপর দেখো, মানুষজন আমরা শিকার চালিয়ে যাচ্ছি, হিউম্যান প্রিডেশন সেসব তো চলেছে, বিভিন্ন ডিজিজ হচ্ছে ওদের মধ্যে। যেসব প্রাণীরা আমাদের এই পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নিতে পারছে না, বেটার অ্যাডাপ্টেশন করতে পারছে না, তারা মারা যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য। তোমরা জানো যে মেরু ভল্লুক তাদের কি অবস্থা, হ্যাঁ, বা ডলফিনরা বা তোমার হচ্ছে পেঙ্গুইনস তাদের অবস্থা গ্লোবাল ওয়ার্মিং এর চোটে দিনে দিনে খারাপ হচ্ছে। এবং ল্যাক অফ জেনেটিক ডাইভার্সিটি, এইগুলো মূলত আমাদের কজ অফ এক্সটিংশন ছিল। এরপরে আমরা দেখে নেব পৃথিবীতে এখনো পর্যন্ত কি কি মাস এক্সটিংশন হয়েছে বা মাস এক্সটিংশন জিনিসটা কি। দেখো, মাস এক্সটিংশন মানে এমন একখানা ইভেন্ট যেটা ধরো বেশ কয়েকশো কয়েক হাজার বছর ধরে চললো এবং যার ফলে পৃথিবীর প্রায় একটা হিউজ অ্যামাউন্ট অফ স্পিসিস সমগ্র পৃথিবী জুড়ে নিশ্চিহ্ন হয়ে গেল। ভাবতে পারছো, গোটা পৃথিবীর যদি 70% স্পিসিস, 80% স্পিসিস এক লগমায় নিশ্চিহ্ন হয়ে গেল, কোনো একটা স্পিসিস নয়, গোটা পৃথিবীর যত রকমের স্পিসিস আছে। ভাবতে পারছো কি সাংঘাতিক ব্যাপার? এই রকম ঘটনা পৃথিবীতে ইতিমধ্যে 5 বার ঘটেছে এবং এই বিগত 5 বার যে মাস এক্সটিংশন হয়েছে, এটাকে আমরা কিন্তু পৃথিবীরই এই যে লাইফের জার্নিরই একটা পার্ট বলে ধরতে পারি। একটা করে মাস এক্সটিংশন হচ্ছে, একটা হিউজ অ্যামাউন্ট অফ স্পিসিস তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এবং বাকি যে স্পিসিস গুলো এতদিন রিসেসিভ কন্ডিশনে ছিল তারা আস্তে আস্তে ফ্লারিশ করলো, আরো স্পিসিয়েশন হলো। এই ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। সেটা তোমরা জুরাসিক ওয়ার্ল্ডের ক্ষেত্রেও দেখেছো বা তার পরবর্তী ক্ষেত্রেও দেখেছো, প্রতিবার এই ঘটনা আমরা দেখেছি। এবং সব থেকে বড় কথা, তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে, 5টা মাস এক্সটিংশনের মধ্যে 6th মাস এক্সটিংশন এই মুহূর্তে পৃথিবীতে ঘটছে। আমরা 6th মাস এক্সটিংশনের মধ্যেই জন্ম নিয়েছি এবং হয়তো এই 6th মাস এক্সটিংশন, হয়তো না, ডেফিনেটলি 6th মাস এক্সটিংশনের মধ্যেই মারা যাব। আমরা এই মাস এক্সটিংশনেরই বিভিন্ন প্রভাব চারিদিকে লক্ষ্য করছি। ভয়াবহ রকমের ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টের একটা অদ্ভুত বদল ঘটছে, গ্লোবাল ওয়ার্মিং, ভয়াবহ রকমের পলিউশন, বাতাস এতটা পরিমাণ বিষাক্ত হয়ে যাচ্ছে যা আমরা আগে কখনো ভাবতে পারিনি, জল বিষাক্ত হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত প্রচুর সংখ্যক স্পিসিস তারা কিন্তু পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই সব কিছু দর্শায় যে আমরা একটা মাস এক্সটিংশনের মধ্যে রয়েছি, সেই প্রসেসটা চলছে। এইবার সেটা বড় সমস্যা নয়, কারণ মাস এক্সটিংশন আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে। যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের কার্যকলাপের জন্য এই যে 6 নম্বর বা 6th মাস এক্সটিংশনের স্পিড বা রেট অত্যন্ত ফাস্ট হয়ে গেছে। এতটাই ফাস্ট যে আগামী এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী 50 বছরের মধ্যে 50% অফ দ্য অর্গানিজম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে বাধ্য। যেটা হওয়ার কথা ছিল আরো দেরি করে। মানে কিরকম? যে ধরো এরকম ব্যাপার ছিল যে 500 বছরে 10টা করে স্পিসিস এক্সটিংক্ট হতে থাকবে। এইভাবে এই রেটে এক্সটিংশন চলবে। সেটা না হয়ে আমাদের এখন কি হচ্ছে, 50 বছরে, 500 তো অনেক দূরের কথা, 50 বছরের মধ্যে হয়তো দেখা যাচ্ছে 100টা স্পিসিস এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। মানে আমরা রেটটাকে এতটা ফাস্ট করে দিয়েছি। তাহলে সেটাই হচ্ছে আমাদের সব থেকে বড় চিন্তার কারণ, যেটা আমাদেরকে সামলাতে হবে। এবার এবার এই যে স্পিসিস এক্সটিংশন, সেই স্পিসিস এক্সটিংশনের ফলে কি হচ্ছে না, প্রাইমারি প্রোডাকশন তোমার কমে যাচ্ছে, ইকোসিস্টেম আরো ভালনারেবল হয়ে যাচ্ছে ফরেন ইনভেশনের কাছে। হ্যাঁ, তোমার বিভিন্ন ডিজিজ সাইকেল বেড়ে যাচ্ছে, মহামারী বেড়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগেই তোমরা দেখলে যে কোভিড থেকে আমরা উঠে এলাম, এখন নানা রকম ভাইরাস পৃথিবীর চারিদিকে থাবা হানছে। যেমন ইবোলার কথা আমরা শুনেছি, আমাদের এখানে নিপার কথা আমরা শুনছি, নিপা ভাইরাস। তো এরকম নানা রকম সমস্যা, ন্যাচারাল ক্যালামিটিস এর আমরা সম্মুখীন হতে থাকবো, হতে চলেছি এবং হচ্ছিও। এই সব কিছুই কিন্তু আমাদের এই মাস এক্সটিংশন যে চলছে সেটাকেই দর্শায়।
কিন্তু তাও আমরা মানুষেরা সেটা থেকে শিক্ষা নিচ্ছি না। আমরা যেরকম ভাবে আগেও পৃথিবীকে পলিউটেড করেছি, আগামীতেও সেইভাবেই পলিউটেড করে চলেছি। আমরা আমাদের অভ্যাসের, আমরা আমাদের বদভ্যাসের কোনো রকম পরিবর্তন আনছি না। এইবার IUCN লিস্টের কিছু ট্যাগ হয়। এই ট্যাগ গুলো বলার আগে আমি একটু মাস এক্সটিংশন নিয়ে কথা বলে নিই। যেমন ধরো, পৃথিবীর যে প্রথম মাস এক্সটিংশন হয়েছিল আজ থেকে 440 মিলিয়ন বছর আগে, এবং সেক্ষেত্রে প্রায় 86% স্পিসিস পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, এবং তার আগে পর্যন্ত গোটা পৃথিবী ছিল বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেশি থাকতো। এই সময় থেকে একটা শিফটিং হলো, ফটোসিনথেসিস মানে ফটোসিনথেসিস প্রথম ইন্ট্রোডিউস হলো আমাদের নেচারে, এবং সেখানে গ্রিন প্ল্যান্টসরা তারা ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেন বাড়িয়ে দিল, এবং সারা পরিবেশে অক্সিজেন বাড়তে আরম্ভ করলো। এতে ইনিশিয়ালি প্রচুর প্রাণীর সমস্যা হয়েছিল, যদিও পরবর্তীকালে সেই ব্যাপারটাকে প্রাণীরা অ্যাডাপ্ট করে নিলেন, এবং আজকের আমাদের এই পৃথিবী জন্ম নিল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে অর্ডোভিয়ান সিলারিয়ান এক্সটিংশনের ক্ষেত্রে 86% প্রাণীর মৃত্যু হয়েছিল সারা পৃথিবী জুড়ে, এবং যেখানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্যাসের একটা শিফটিং আমরা বায়ুমণ্ডলে দেখতে পেয়েছিলাম সেই সময়ে। এবার লেট ডেভোনিয়ান যুগে আরো একটা এক্সটিংশন হয়েছিল, সেকেন্ড মাস এক্সটিংশন যেটাকে বলছি, 365 মিলিয়ন বছর আগে, 365 মিলিয়ন ইয়ার্স এগো, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 75% স্পিসিস লস হয়েছে। তারপরে পৃথিবীর সব থেকে ডেডলিয়েস্ট মাস এক্সটিংশন হয়েছিল, দ্য থার্ড মাস এক্সটিংশন, যেটা হয়েছিল আজ থেকে 252 মিলিয়ন ইয়ার্স এগো, এবং এই ডেডলিয়েস্ট মাস এক্সটিংশনে 96% স্পিসিস লস্ট হয়েছিল। এবং এর পরেই হচ্ছে ওই যে জুরাসিক এরার গল্প, এবং সেক্ষেত্রে সেটা হচ্ছে 201 মিলিয়ন বছর আগে, সেখানেও 80% স্পিসিস লস হয়েছিল। এবং তারপরে ক্রিটেসিয়াস যুগের গল্প, যেখানে আমরা দেখছি পৃথিবীর সমস্ত ডাইনোসর হাওয়া হয়ে গেল, তো সেটা হয়েছিল 66 মিলিয়ন ইয়ার এগো। এবং তার পরবর্তীকালে এখানেও কিন্তু 60 to 76% স্পিসিস লস হয়েছিল। এবং তারপরে আমরা এই মুহূর্তে রয়েছি সিক্স মাস এক্সটিংশনের মধ্যে, যেটা বলা হয়, আজ বিজ্ঞানীরা বলছেন আজ থেকে 11,700 ইয়ার্স এগো স্টার্ট হয়েছিল, এবং এই মুহূর্তে সেটা চলছে। দেখো কি লেখা আছে, বলছে মে অলরেডি বি হ্যাপেনিং, দ্য নেক্সট মাস এক্সটিংশন মে অলরেডি বি হ্যাপেনিং, দ্য কারেন্ট extinction rate is at least 1,000 times greater than the normal extinction rate. পৃথিবীতে এর আগেও পাঁচটা এক্সটিংশন হয়েছে, মাস এক্সটিংশন, কিন্তু এত দ্রুততার সাথে কোনোদিন হয়নি। আমরা মানুষেরা এই মাস এক্সটিংশনকে এত দ্রুত বানিয়ে দিয়েছি, প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি, দুমদাম বোমা ফাটাচ্ছি, পরিবেশের তোয়াক্কা করছি না, ডায়নামাইট চার্জ করছি, বাতাসের পলিউশনের লেভেল প্রতিদিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের জল কিনে খেতে হচ্ছে, যেটা কোনোদিন একটা সময় হয়তো আমাদের পূর্বের প্রজন্মরা কোনোদিন ভাবতেই পারেনি যে জলও আবার কিনে খেতে হবে। আগামীর ভবিষ্যতে বা আমরাই হয়তো দেখে যেতে পারবো আগামী দিনে বাতাসও আমাদের কিনে কনজিউম করতে হবে, অক্সিজেনও আমাদের কিনে কনজিউম করতে হবে। সেই দিন অদূর ভবিষ্যতেই আমাদের জন্য আসছে। এরপরে আমরা কিন্তু সেই IUCN যে সংস্থা বিভিন্ন প্রাণীদের বিপন্নতার কন্ডিশন অনুযায়ী তারা কিছু ট্যাগ দেয়, সেইগুলো আমরা দেখে নেবো। যেমন দেখো EX, মানে সে এক্সটিংক্ট হয়ে গেছে, তাকে আর কোনোভাবেই পৃথিবীতে আর আনার সেরকম সম্ভাবনা নেই, না ওয়াইল্ডে, না কোনো একটা জায়গায়, কোনো একটা জু আছে সেখানে, কোনো জায়গায় কোথাওই তাকে আর পাওয়া যাচ্ছে না, তাকে পুরোপুরি আমরা নিশ্চিহ্ন করে ফেলেছি, হারিয়ে ফেলেছি পৃথিবীর বুক থেকে, কমপ্লিটলি এক্সটিংক্ট। দ্বিতীয় হচ্ছে এক্সটিংশন ইন ওয়াইল্ড, EW, যেটা এক্সটিংশন ইন ওয়াইল্ড মানে কি, সে হয়তো পৃথিবীর প্রাকৃতিক পরিবেশে সে হয়তো নেই, কিন্তু কোনো একটা জুতে, কোনো একটা জায়গায় তাকে হয়তো এখনো বাঁচিয়ে রাখা গিয়েছে, তাকে এখন এক্সিটু কনজারভেশনের মাধ্যমে, তোমরা শুনেছো ইনসিটু এন্ড এক্সিটু কনজারভেশন, এক্সিটু কনজারভেশনের মাধ্যমে সেই স্পিসিসটাকে হয়তো বাঁচিয়ে রাখা রয়েছে। এরপরে হচ্ছে এই যে ট্যাগ গুলো, এই তিনটেই হচ্ছে থ্রেটেন্ড ট্যাগের আন্ডারে পড়ে, এরা তিনজনেই কিন্তু থ্রেটেন্ড। তাহলে সব থেকে বেশি থ্রেটেন্ড যে, তাকে বলা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এই যে সিয়ার, এই সিয়ার হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এ হচ্ছে
facing extremely high risk of extinction in the wild. এক্সট্রিমলি হাই রিস্কে রয়েছে, যে কোনো দিন সে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, মানে ওয়াইল্ড থেকে। ঠিক এর থেকে একটু বেটার কন্ডিশনে যে আছে তাকে বলা হবে ইএন, দ্যাট ইজ এন্ডেঞ্জার্ড, ফেসিং ডেফিনেটলি হাই রিস্ক। এবং তারপরে আছে ভালনারেবল, এও ডেফিনেটলি রিস্কে আছে, কিন্তু এন্ডেঞ্জার্ড এর থেকে একটু বেটার কন্ডিশনে আছে ভালনারেবল। এইভাবে তিনটে স্টেপে আমরা থ্রেটেন্ড স্পিসিসদেরকে সাজিয়েছি। এরপর চলে এসো যে এনটি, এটা হচ্ছে, এনটি হচ্ছে নিয়ার থ্রেটেন্ড, মানে এখনো পর্যন্ত থ্রেটেন্ড ট্যাগের মধ্যে তাকে নিয়ে আসার কথা ভাবা হয়নি বা আনার মতো পরিস্থিতি হয়নি, কিন্তু যেভাবে চলছে হয়তো অদূর ভবিষ্যতে থ্রেটেন্ড ট্যাগ সে পেয়ে যেতে পারে। এরা হচ্ছে নিয়ার থ্রেটেন্ড, এনটি। আর এর পরে হচ্ছে আমাদের চারিপাশে এত মানুষ, মানুষের মানে দেখে মনে হচ্ছে না যে কোথাও এদের সংখ্যা কোনোদিনও কমতে পারে, যা দেখে মনে হচ্ছে এদের জন্যই বা আমাদের জন্যই পৃথিবীর অন্যান্য প্রাণীদের সংখ্যা কমছে এবং পৃথিবীও ধ্বংস হতে চলেছে। তাহলে মানুষজন লিস্ট কনসার্ন, জোকস অ্যাপার্ট, বাট অন্যান্য অনেক স্পিসিস যেমন কাক, শালিক, বক, চারিপাশে যাদেরকে প্রচুর পরিমাণে দেখছো, এদেরকে আমরা লিস্ট কনসার্ন এই ট্যাগের মধ্যে রেখেছি। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা স্পিসিসকে সাজিয়েছি তার কন্ডিশন অনুযায়ী, স্পিসিসে মানে পৃথিবীতে সে কত পরিমাণে রয়েছে, কি কন্ডিশনে রয়েছে। এইবার রিজন অফ এক্সটিংশনটা আমরা একটু দেখে নেবো যে কি কারণে এত এক্সটিংশন হচ্ছে। প্রথমত হচ্ছে হ্যাবিট্যাট ফ্র্যাগমেন্টেশন। একটা বড় জঙ্গল ছিল, মাঝখান থেকে কেটে রাস্তা বানিয়ে ফেললাম, মাঝখান থেকে কেটে রেল লাইন বানিয়ে ফেললাম। প্রথমত তো কিছু বন্য প্রাণী তারা নিজেরাই বুঝে উঠতে পারলো না যে কি হলো, তাদের ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা যেতে গিয়ে মাঝখানে প্রতিনিয়ত রেলে কাটা পড়ে চলেছে। হাতিদের ক্ষেত্রে প্রচুর এটা হয়। আমরা দেখছি এলিফ্যান্ট করিডোরের মাঝখান থেকে আমরা হাইওয়ে বানিয়ে দিচ্ছি, আমরা এলিফ্যান্ট করিডোরের মাঝখান থেকে আমরা রেল লাইন বানিয়ে ফেলছি, এবং প্রচুর প্রাণী তাতে মারা যাচ্ছে। দ্বিতীয়ত দেখো, একটা এরকম বড় হ্যাবিট্যাট ছিল, সেটাকে মাঝখান থেকে রাস্তা টাস্তা বানিয়ে মাঝখানে অন্য কিছু জিনিসপত্র বানিয়ে তাদেরকে এরকম ছোট 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 ফ্র্যাগমেন্টে ভাগ করে দিয়েছি। এতে কিন্তু এই যে হ্যাবিট্যাট ফ্র্যাগমেন্টেশনের ফলে প্রচুর প্রাণী তারা কিন্তু ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ডিফরেস্টেশন, জঙ্গল টঙ্গল আমরা কেটে উড়িয়ে ফেলছি, প্রথম প্রাথমিকভাবে কাল্টিভেশনের জন্য যে আমরা ক্ষেত খামার তৈরি করব, দ্বিতীয়ত হচ্ছে খাদ্যের জন্য ফুডার হিসেবে। আর দেখো মানুষের সংখ্যা যে হারে বাড়ছে, এই হিউজ অ্যামাউন্ট অফ পপুলেশনের মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ফুড আমাদের প্রয়োজন। সুতরাং আমরা কি করে চলেছি, প্রতিনিয়ত জঙ্গল সাফ করে চলেছি, সেইখানে নতুন করে আমরা ক্ষেত মানে ফার্মিং ল্যান্ড তৈরি করে ফেলছি। যেমন আমাজন রেন ফরেস্ট আগে যেটা 14% ছিল পৃথিবীর, আজকে সেটা 6%-এ এসে ঠেকেছে। তোমার এটা শুনে মনে হতে পারে যে অ্যামাজনের জায়গায় রয়েছে, তাতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ভুলে যেও না এই অ্যামাজন রেন ফরেস্টই সারা পৃথিবীর এই যে হিউজ অ্যামাউন্ট অক্সিজেনের প্রোডাকশন, তার একটা বড় পার্সেন্টেজ ওই অ্যামাজন রেন ফরেস্টই করে। অদূর ভবিষ্যতে অ্যামাজন রেন ফরেস্ট যদি নিশ্চিহ্ন হয়ে যায়, আমাদের প্রত্যেকেরই শ্বাস বায়ুর রাদার অক্সিজেনের কিন্তু অভাব ঘটবে। এবার দেখা যাক 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন। আমরা মানুষেরা, আমরা সায়েন্সকে কাজে লাগিয়ে নেচারের অনেক কিছুকে চেঞ্জ করার চেষ্টা করি মানুষের কল্যাণে, এবং আমরা সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের যখন চাহিদার তুলনায় লোভটা বেড়ে যায়, when need became greed, তখনই হয় সমস্যাটা। কিরকম? যেমন দেখো প্যাসেঞ্জার পিজিএন বা স্টেলার শিকাও, তাদেরকে আমরা আমাদের নিজেদের কাজে লাগিয়ে আজকে পৃথিবী থেকেই নিশ্চিহ্ন করে ফেলেছি, মেরেই ফেলেছি। প্রচুর মেরিন ফিশ আছে যাদেরকে আমরা আমাদের প্রয়োজনে কনজিউম করেছি, করে আজকে পৃথিবী থেকেই নিশ্চিহ্ন করে ফেলেছি। এই যে দেখো, এই যে তোমার যেটাকে আমরা বলছি প্যাসেঞ্জার পিজিএন, এই প্যাসেঞ্জার পিজিএন আজকে কিন্তু পৃথিবীতে আর নেই, সেটা কিন্তু আমাদেরই ওভার এক্সপ্লয়টেশনের জন্য। নাইল পার্চ বলে একটা মাছ ছিল, এই যে মাছটা দেখতে পাচ্ছ খুব বড়সড় দেখতে, তো এটাকে দেখে আমরা আনন্দ পাবো, ট্যুরিজম বাড়বে ইত্যাদি ভেবেচিন্তে আমরা ভিক্টোরিয়া লেকে এই মাছটাকে ইন্ট্রোডিউস করেছিলাম। কিন্তু ভিক্টোরিয়া লেকে প্রচুর পরিমাণে সিক্লিড প্রজাতির মাছ থাকে, এটাকে দেখবে অনেকে অ্যাকুরিয়ামেও করে, হলুদ, লাল, পিঙ্ক, হ্যাঁ, দেখতে অনেকটা ওই কই মাছের মতো, কিন্তু নানা রকম সুন্দর কালার হয়। তো এই মাছগুলোর প্রায় 200 খানা প্রজাতি এই যে নাইল পার্চ, এই মাছটা ধ্বংস করে ফেলেছিল। দোষটা কিন্তু এই মাছের নয়, দোষটা আমাদের, যারা আমরা অবিবেচকের মতো না ভেবে চিনতে ওকে তুলে এনে ভিক্টোরিয়া লেকে এনে বসিয়ে দিয়েছিলাম। তাহলে ইনভেসিভ স্পিসিস,
সেটা একটা ক্ষতি করে। আমরা আমাদের ইচ্ছা মতো, ধরো তোমার কোনো একটা গাছ পছন্দ হলো, কোনো একটা প্রাণী পছন্দ হলো, বিদেশ থেকে তুমি বাড়িতে নিয়ে এলে, কিছুদিন পরে আর ভাল লাগছে না, তুমি পাড়ার পুকুরে ছেড়ে দিলে, সেই পুকুরের অন্যান্য প্রাণীকে সে খেয়ে নেবে এবং সেখান থেকে সে আরো সংখ্যায় বৃদ্ধি পেয়ে তোমার সারা এলাকায় ছড়িয়ে যাবে, সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। সুতরাং প্রকৃতিকে নিয়ে খেলা নয়, সেটা প্রকৃতি আমাদের বহুবার বুঝিয়ে দিয়েছে। তারপর দেখো, এই সেই পার্থেনিয়াম, কয়েকটা সেশন আগে যার কথা আমরা বলছিলাম, আমাদের চারিপাশে প্রচুর এই জঙ্গল তোমরা দেখবে, এবং এই গাছটা এতটাই ক্ষতিকারক যে যেখানে এই পার্থেনিয়াম হওয়া শুরু হয় সেখানে এর ঝোপ এতটাই বেড়ে যায়, অন্যান্য কোনো গাছ আর হতে পারে না। এবং আমাদের জন্যও এটা প্রচন্ড ক্ষতিকারক। বিভিন্ন রকম মাইগ্রেনের সমস্যা, তোমার লাংস এর বিভিন্ন ইনফেকশন, অ্যালার্জির সমস্যা, নানা রকমের সমস্যা হয় এই গাছটা থেকে। এবং এই গাছ প্রতিনিয়ত আমাদের চারিদিকে বেড়েই চলেছে। ল্যান্টানা, হ্যাঁ, তো এরকম নানা রকম গাছ, যেমন আমরা দেখেছি টেরার অফ বেঙ্গল, প্রথম আমরা এখানে এনেছিলাম, এরই সুন্দর সুন্দর ফুল হচ্ছে এটা দেখে। এই টেরার বেঙ্গলের চোটে আজকের পশ্চিমবঙ্গের বা বিভিন্ন জায়গার বিভিন্ন জলাভূমির উপরিতল এই কচুরিপানায় ভর্তি হয়ে যাচ্ছে। এবং এতে কি সমস্যা হচ্ছে, ওপরে যদি কচুরিপানার আস্তরণ তৈরি হয়ে যায়, তাহলে নিচে আলো পেনিট্রেট করতে পারে না, জলের নিচে যে সবুজ উদ্ভিদগুলো ছিল তারা মারা যায়, জলের নিচে যে অন্যান্য প্রাণীগুলো ছিল তারাও আস্তে আস্তে মারা যাবে, তাহলে জলের নিচের কোনো ইকোসিস্টেমই আর বেঁচে থাকবে না। আফ্রিকান ক্যাটফিশ আমাদের ইচ্ছা হয়েছে আমরা তুলে নিয়ে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করে দিয়েছি। এবার ইন্ডিয়াতে ইলিগালি ইন্ট্রোডিউস করার ফলে আমাদের এখানকার যে নেটিভ ক্যাটফিশ ছিল তারা মারা যেতে আরম্ভ করেছে। এবার আরো একটা জিনিস হচ্ছে কো এক্সিস্টেন্স। ধরো দুটো স্পিসিস একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো একটা স্পিসিস যখন হার্ম হয় তখন আরেকটা স্পিসিসও নিজে থেকেই মারা যায়। যেমন দুটো ক্ষেত্রে এই ঘটনা দেখা যায়, অব্লিগেটেড প্যারাসাইট এবং মিউচুয়ালিজমের ক্ষেত্রে। দেখো এই যে প্যারাসাইট গুলো সেগুলো যদি মারা যায় হয়তো আমাদের সেইভাবে অতটা সমস্যা হয় না, কিন্তু এই যে মিউচুয়ালিজমের এক্সাম্পলে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, যেমন এই যে সি অ্যানিমল, এই সি অ্যানিমন তারা আমরা কিন্তু কোরাল রিফ সব ধ্বংস করে ফেলছি। ফলে সি অ্যানিমন সে যেমন মারা যাচ্ছে, ক্লাউন ফিশও শেষ হয়ে যাচ্ছে। ক্লাউন ফিশের এই হ্যাবিট্যাট কিন্তু ওই যে সি অ্যানিমন বা ওই যে কোরাল রিফটা। তারপর হচ্ছে আমরা এই ফার্মিং এর চক্করে গাছে এত পেস্টিসাইড দিচ্ছি, আমরা এই যে বীজ বা ন্যাচারাল পলিনেটর তাদেরকে কিন্তু নষ্ট করে ফেলছি। প্রচুর প্রচুর মৌমাছি বা ন্যাচারাল পলিনেটর তার যারা পরাগ মিলন ঘটায় প্রতিনিয়ত তারা মারা যাচ্ছে। এবং এরা যদি না থাকে, পৃথিবীতে পরাগ মিলন না হলে ফুল থেকে কোনো ফল তৈরি হবে না। ফল যদি তৈরি না হয়, আমরা মানুষেরা খাবো কি? ফুড প্রোডাকশন ভয়াবহ রকম ভাবে কমে যাবে। এ খুবই অ্যালার্মিং একটি বিষয়, যেটা আমাদের মাথায় রাখতে হবে। এইবার এই বায়োডাইভার্সিটিকে কনজার্ভ করতে আমাদের হবে, কারণ এই নানা রকম জায়গায় আমরা সমস্যা পাকাচ্ছি। দেখো বায়োডাইভার্সিটি কি কি কাজে লাগছে, ডিরেক্ট বেনিফিট তুমি পাচ্ছ, সেখান থেকে খাবার দাবার পাচ্ছ, জ্বালানি পাচ্ছ, সেখান থেকে নানা রকম ড্রাগস তৈরি হচ্ছে, ওষুধ টষুধ তৈরি হচ্ছে, গাছপালা থেকে নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে, এটা ডাইরেক্ট বেনিফিট। এবার ব্রড স্পেকট্রিং এর দিক থেকে কি দেখা যাচ্ছে, মলিকিউলার জেনেটিক লেভেল অফ ডাইভার্সিটি সেইটা আমাদের মানুষের বিভিন্ন গবেষণার কাজে লাগছে। মলিকিউলার জেনেটিক লেভেল অফ ডাইভার্সিটি, যেগুলো ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। বিভিন্ন গাছপালা থেকে আমরা নতুন নতুন করে খাবারের সন্ধান করছি, বিভিন্ন নতুন নতুন ধরনের ওষুধের সন্ধান পাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে ব্রডলি যে ইউটিলাইজেশন, ইনডাইরেক্ট বেনিফিট তার জায়গায় দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে আমরা অক্সিজেন প্রচুর পাচ্ছি। আচ্ছা তুমি ভেবে দেখেছো যে আমাদেরকে প্রতিনিয়ত এই যে এত অক্সিজেন আমরা ফ্রিতে পাচ্ছি, আমাদের যদি সারা দিন রাত একটা অক্সিজেন সিলিন্ডার কাঁধে করে নিয়ে বসে থাকতে হতো, কত অক্সিজেন সিলিন্ডার আমাদের লাগতো আর তার কত খরচ হতো। আমরা কখনো হসপিটালাইজড হলে আমরা তখন দেখি যে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়ছে। ওই অক্সিজেন সিলিন্ডারের মধ্যে যে অক্সিজেন থাকে তার প্রচুর দাম। এই অক্সিজেন আমরা ফ্রিতে পাচ্ছি গাছেদের কল্যাণে, কিন্তু তাও কিন্তু আমরা আমরা সেই আহ, কৃতজ্ঞতাটা প্রকাশ করছি না তাদের তুলনায়। পলিনেশন পলিনেশন বা পলিনেটরদেরকে মেরে ফেলছি, তাতে কিন্তু ফুড প্রোডাকশন অচিরেই কমে যাচ্ছে। এছাড়া চারিপাশে সুন্দর গাছপালা রয়েছে, তার একটা অ্যাস্থেটিক গুরুত্ব তো রয়েছে, এবং এথিক্যাল রিজন তো রয়েছে। এথিক্যাল রিজন মানে এই পৃথিবী যতটা তোমার, ততটা একটা ছোট্ট পোকার, ততটা একটা ছোট্ট পাখির, ততটা একটা বনে জঙ্গলের কোনো একটা প্রাণী।
তোমার একার এই পৃথিবী নয় বা আমাদের একার এই পৃথিবী নয়। তাহলে এই বায়োডাইভার্সিটিকে আমরা কনজারভেশনের আওতায় কিরকম ভাবে আনার চেষ্টা করছি না, দুটো উপায়। একটা হচ্ছে ইন সিটু, আর একটা হচ্ছে এক্স সিটু। এবার ইন সিটুর গল্পটা কিরকম, যে ধরো কোনো একটা বাঘকে কনজারভেশনের আওতায় আনতে গেলে তার সেই গোটা জঙ্গলটাকে তোমাকে কনজার্ভ করতে হবে, বাঁচাতে হবে। তুমি তাকে তার নিজের হ্যাবিট্যাটেই, তার নিজের বাসস্থানেই তুমি তাকে বাঁচাচ্ছ। এবার অন সাইট কনজারভেশন বলা হয়, এগুলো একটা লং টার্ম প্রজেক্ট, কিন্তু এমন একটা কন্ডিশন তুমি করে ফেলেছো যে ধরো তার বাসভূমি বলে আর কিছু রিমেনিং নেই, বা আজকে তার বাসভূমি থেকে বাঁচাতে গিয়ে ধরো দুটো গাছ পুঁতে তুমি চলে আসবে ভাবছো, যে তাহলে তার বাসভূমিটা থাকবে, জঙ্গলটা থাকলে বাঘটা বেঁচে থাকবে। কিন্তু ধরো এতটাই অবস্থাটা খারাপ হয়ে গিয়েছে যে জঙ্গলের আর কিছু অবশিষ্ট নেই, সেই ক্ষেত্রে আর কিছু করার থাকে না, তখন সেই স্পিসিসটাকে চেষ্টা করা হয় তুলে এনে তাকে এক্স সিটু কনজারভেশনের আওতায় নিয়ে আসার। যাই হোক, ইন সিটু কনজারভেশনের আওতায় আমরা কয়েকটা বিষয় সম্বন্ধে দেখে নেবো। সেই হটস্পট আমরা একদম শুরুতে আলোচনা করেছিলাম। পৃথিবীর যে নির্দিষ্ট জায়গাগুলোতে বায়োডাইভার্সিটি সব থেকে বেশি, তাকে হটস্পট বলছি। পৃথিবীতে এখনো প্রায় 34 খানা হটস্পট রয়েছে এই মুহূর্তে, আগে 25টা দিয়ে শুরু হয়েছিল। ভারতবর্ষের মধ্যে 3টে হটস্পট রয়েছে। ভারতবর্ষের সেই 3টে হটস্পট কি তোমরা প্রত্যেকেই আশা করি জানো। সেটা চাইলে বা তোমরা যদি ঠিকঠাক ভাবে জানো তাহলে কমেন্টে লেখো দেখি। এইবার হটস্পট আমরা কেন বলতো এত কিছু থাকতে হটস্পটটাকেই কনজারভেশনের আওতায় আনছি, তাহলে কি হয় না, হটস্পটের ওই ছোট্ট এরিয়াটাকে কনজার্ভ করলে, সেই যেহেতু সেই ছোট্ট এরিয়াতে অনেক বেশি সংখ্যক স্পিসিস আছে, তাহলে আমরা অনেক বেশি সংখ্যক স্পিসিসকে বাঁচাতে পারবো, অনেক বেশি সংখ্যক স্পিসিসকে কনজারভেশনের আওতায় আনতে পারবো। দেখো, এরিয়া লেস দ্যান 2% বাট ক্যান স্টপ 30% বায়োডাইভার্সিটি লস। লেস দেন 2% এরিয়াকে আমি যদি কনজারভেশনের আওতায় আনি, 30% বায়োডাইভার্সিটি লস বাঁচাতে পারবো। তাহলে আমি তো অবশ্যই এই হটস্পট গুলোকেই টার্গেট করব। সেখানকার বায়োডাইভার্সিটি অনেক রিচ, সেখানে প্রচুর পরিমাণে এন্ডেমিক স্পিসিস থাকে। এন্ডেমিক স্পিসিস কাকে বলে, একদম পৃথক সুন্দর ভিডিও রয়েছে, একদম জঙ্গল থেকে করা ভিডিও, ন্যাশনাল পার্ক থেকে, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক থেকে। সেটা তোমরা দেখেছো প্রত্যেকে নিশ্চয়ই, না দেখলে এখনই দেখে ফেলো। এইবার এরপরে আসি হটস্পটের পরে প্রোটেক্টেড এরিয়া। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে আমাদের সারা ভারতবর্ষে 448টা, ন্যাশনাল পার্ক আছে 90টা, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে 14টা। বলতো ওয়েস্ট বেঙ্গলে আমাদের কাছাকাছি কোন বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? আচ্ছা, শুধু বায়োস্ফিয়ার রিজার্ভেই বা থেমে থাকবো কেন, ওয়েস্ট বেঙ্গলে কি ন্যাশনাল পার্ক নেই? সেটার নামও বা কি হবে, বলতে পারবে কি? লেখো দেখি কমেন্টে। আচ্ছা, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আমাদের বাড়ির খুব আশপাশে কি কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে? নরেন্দ্রপুরে কি কোনো স্যাংচুয়ারি আছে? সোনারপুর, নরেন্দ্রপুর, এই জায়গাগুলোতে জানলে লিখে ফেলো। এরপরে আসে কিছু কিছু আহ খুব পবিত্র জায়গা, যেটা ইন্ডিয়ান কালচার বা সেখানকার যে কোনো একটা জায়গা, আদিবাসীরা সেই জায়গাটাকে খুব পবিত্র মনে করে, বা আমাদের সাউথ ইন্ডিয়াতেও আছে, নর্থ ইস্টেও আছে, কিছু কিছু জঙ্গল আছে, সেই জায়গাগুলো খুবই প্রোটেক্টেড। সেখানকার মানুষ, সেখানকার ট্রাইবালরা সেখানে সেই জায়গাগুলো রক্ষণাবেক্ষণ করে। তারা কালচারাল দিক থেকে তারা সেই জঙ্গলটাকেই ভগবান হিসেবে পুজো করে। এবং এর একটা সুবিধে, এরা কিন্তু যেহেতু নেচারকে পুজো করে, এরা কিন্তু নেচারকে বাঁচাচ্ছে। গারো, খাসি, জয়ন্তিয়া হিলস, মেঘালয়ের এই সব রিজিয়ন গুলোতে দেখা যাচ্ছে, এই সব প্রোটেক্টেড এরিয়াতে যেহেতু ওখানকার মানুষ প্রকৃতিকে পুজো করছে, বাইরের মানুষদেরকে ওখানে ঢুকতে দিচ্ছে না, বাইরের মানুষকে ওখানে গিয়ে জঙ্গলকে তছনছ করতে দিচ্ছে না, ফলত দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে প্রচুর বন্য প্রাণ তারা বেঁচে থাকতে পারছে। এরপরে চলে এসো আরাবল্লী হিলস। সেই আরাবল্লী হিলস আজকে ধ্বংস হতে চলেছে। সেই আরাবল্লী হিলস সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাজস্থানের ক্ষেত্রে। এছাড়াও এরকম প্রচুর জায়গা রয়েছে যেগুলো এই বন্য প্রাণীদের ক্ষেত্রে তাদের শেষ আশ্রয়। এরপরে চলে এসো তোমাদের এক্স সিটু কনজারভেশন। এই এক্স সিটু কনজারভেশনে আমরা দেখছি সেই প্রাণীটার যদি আর কোনো উপায় না থাকে, তাকে আমরা নিয়ে চলে আসি বিভিন্ন জুলজিক্যাল পার্কে, বটানিক্যাল গার্ডেনে, ওয়াইল্ড লাইফ সাফারি পার্কে, এরকম নানা জায়গায়। এছাড়া কিছু নিউ মেথড যেগুলো থেকে আজকাল খুব প্রশ্ন আসে, যেমন হচ্ছে সিড ব্যাংক, ক্রায়ো প্রিজার্ভেশন। তো এই জিনিসগুলোও কিন্তু এখন নতুন ইন্ট্রোডিউস হয়েছে আমাদের এই বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য। আপাতত এই সেশনটা এখানেই শেষ হলো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাও।